হ্যালো, আচ্ছা এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও। এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যালো, আচ্ছা এখন আশা করি এখন শোনা যাচ্ছে। এখন আশা করি সব কিছু ঠিকঠাক। সো তোমরা সবাই একটু চলে আসো দ্রুত, আমরা ক্লাস শুরু করে দিব। ওকে, সো মোবাইলটা একটু ঝামেলা করতেছিল, একটু ডিস্টার্ব করতেছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো তোমরা সবাই একটু চলে আসো, আমরা ক্লাসটা শুরু করে দিব। এখন আশা করি সব কিছু শোনা যাচ্ছে, এখন আশা করি ক্লিয়ার। ওকে, যারা যারা আসছিলা সবাই একটু চলে আসো দ্রুত, ক্লাসটা শুরু করে দিব। ওকে, তো সো তোমরা দেখো বোর্ডের মধ্যে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনটা একটু তুলে নাও। বোর্ডের মধ্যে একটা তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনটা তুলে নাও। দেখো বোর্ডের মধ্যে এখানে আমি একটা কোয়েশ্চেন লিখছি। কোয়েশ্চেনটা হচ্ছে একজন বালক আর একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। সো একটা বালক আর একটা লোক একত্রে দৌড়াচ্ছে। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। আচ্ছা, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, ঠিক আছে। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তাহলে লোকটার গতিশক্তি আর বালকটার গতিশক্তি সমান হয়। তোমাকে ফাইন্ড আউট করতে বলছে লোকটা আর বালকটার আদি বেগ কত, ঠিক আছে। তোমাকে ফাইন্ড আউট করতে বলছে লোকটা আর বালকটার আদি বেগ কত। তাহলে দেখো আমরা ধরে নিব, দেখো সলিউশন, দেখো আমরা এখন সলিউশন করব। সো দেখো ধরি বালকের ভর হচ্ছে, ধরি বালকের ভর সমান m1 আর লোকের ভর সমান m2। ওকে, ধরি আমরা বালকের ভর হচ্ছে m1, লোকটার ভর হচ্ছে m2। শর্ত মতে কি লোকটার ভর বালকটার ভরের, বালকটার ভর লোকটার ভরের অর্ধেক। তাহলে দেখো শর্ত মতে লোকের ভর বালকের ভর সমান হাফ ইন্টু লোকের ভর, হাফ ইন্টু কি, হাফ ইন্টু লোকের ভর। সো দেয়ারফর আমরা দেখতে পাচ্ছি এখানে বালকের ভর হচ্ছে m1, লোকটার ভর হচ্ছে m2। সো আমরা লিখতে পারি m1 সমান হাফ ইন্টু কত, m2। সো দেয়ারফর এখান থেকে আমরা লিখতে পারি m2 সমান কত, m2 সমান আমরা লিখতে পারি হচ্ছে 2m1। এখানে আমরা লিখতে পারি m2 সমান 2m1। সো এটা গেল। আবার আমরা ধরে নিব হচ্ছে ধরি বালকের বেগ ধরি v1 আর লোকটার বেগ ধরো তুমি v2। ধরো লোকটির বেগ হচ্ছে কত, v2। সো ধরো বালকের বেগ হচ্ছে v1 আর লোকের বেগ হচ্ছে v2। এখন আমাদের v1 আর v2 কত ওইটাই ফাইন্ড আউট করতে হবে। ওকে, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। দেখো বালকের ভর হচ্ছে m1 কেজি, লোকের ভর হচ্ছে m2 কেজি। ওকে, সো আমাদের একটা শর্ত আছে, শর্ত হচ্ছে বালকটার ভর লোকটার ভরের অর্ধেক। সো বালকের ভর সমান শর্ত মতে হাফ ইন্টু লোকের ভর। সো বালকের ভর হচ্ছে m1, লোকের ভর হচ্ছে m2, সো হাফ ইন্টু m2। সো m1 সমান হাফ ইন্টু m2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি m2 সমান 2m1। আর ধরে নিলাম আমরা বালকের বেগ হচ্ছে v1 আর লোকটার বেগ হচ্ছে v2। আমাদের এগুলাই কত সেটাই ফাইন্ড আউট করতে বলা হয়েছে। ওকে, সো এখানের মধ্যে আমাদের আরেকটা লাইন দেখো, আরেকটা লাইন হচ্ছে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। ওকে, লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির কি অর্ধেক। তাহলে দেখো শর্ত মতে লোকের গতিশক্তি সমান, লোকের গতিশক্তি কার গতিশক্তির অর্ধেক, বালকের গতিশক্তির অর্ধেক। সো হাফ ইন্টু বালকের গতিশক্তি, সো দেখো লোকটার গতিশক্তি কত হবে, আমরা সবাই জানি গতিশক্তি কে সমান হাফ অফ mv স্কয়ার। সো কি হবে দেখো, হাফ অফ লোকের ভর হচ্ছে m2, v2 স্কয়ার সমান হাফ ইন্টু বালকের গতিশক্তি কত, বালকের গতিশক্তি হচ্ছে হাফ অফ m1 v1 স্কয়ার। সো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। সো হাফ অফ m2 v2 স্কয়ার সমান হাফ ইন্টু হাফ অফ m1 v1 স্কয়ার। এটা হচ্ছে লোকের গতিশক্তি, এটা হচ্ছে বালকের গতিশক্তি। এখন দেখো উভয় দিক থেকে আমার হাফ হাফ চলে যায়। আচ্ছা, হাফ হাফ উভয় দিক থেকে আমি কাটবো না, এখন একটু দেখো। আচ্ছা, উভয় দিক থেকে তুমি হাফ হাফ কেটে দিতে পারো। ওকে, উভয় দিক থেকে আমি হাফ হাফ কেটে দিলাম, ঠিক আছে।
উভয় দিক থেকে আমি হাফ হাফ কেটে দিলাম। তাহলে এখন দেখো এখন কি হবে, m2 দেখো তো এখানে একটা ভ্যালু পাইছিলাম না m2 সমান 2m1, সো লিখো 2m1 v2 স্কয়ার সমান হাফ অফ m1 v1 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো m1 m1 চলে যাই, সো দেখো 2v2 স্কয়ার সমান হাফ অফ v1 স্কয়ার। সো এখান থেকে দেখতে পাচ্ছি 4v2 স্কয়ার সমান v1 স্কয়ার। সো দেয়ারফর আমাদের v1 সমান কত, 2v2। সো এই জিনিসটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানাও, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো আবার শর্ত মতে সো এখানে দেখো আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দিছে, এখানে আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দিছে, লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে লোকটার গতিশক্তি আর বালকের গতিশক্তি সমান হয়ে যাবে। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে লোকের গতিশক্তি আর বালকের গতিশক্তি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, কোয়েশ্চেনে যা দিছে তাই করতে হবে। আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এখন লোকটার যে বেগ, দেখো লোকটার বেগ ছিল আমাদের কত, v2। সো লোকটার বেগ v2 থেকে আরো 1 মিটার পার সেকেন্ড কি করতে হবে, বাড়াতে হবে। সো চলো লোকটার বেগ এখন আমরা কি করব, 1 মিটার পার সেকেন্ড বাড়াবো। আবার লিখো শর্ত মতে লোকের বেগ অথবা লোকটির বেগ, লিখো শর্ত মতে লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে, লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে অর্থাৎ v2 সমান v2 প্রাইম সমান মানে নতুন বেগ কত হবে, তাহলে এই যে আদি বেগ যেটা ছিল তার সাথে আরো 1 যোগ করতে হবে। লোকটার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়াবো, এটার মানে হচ্ছে লোকটার আদি যে বেগ আছে এই আদি বেগের সাথে আরো 1 অ্যাড করে দিব, তাহলে লোকটার নতুন বেগ কি হবে, v2 প্রাইম হবে। সো v2 প্রাইম সমান হচ্ছে v2 প্লাস 1। সো v2 প্রাইম সমান মানে লোকটার বেগ যদি আমি 1 মিটার পার সেকেন্ড বাড়াই, ঠিক আছে ভালো করে দেখো লোকের বেগ আমি কি করতেছি 1 মিটার পার সেকেন্ড বাড়াচ্ছি, তাহলে নতুন বেগ v2 প্রাইম সমান কত, v2 প্লাস 1। v2 প্রাইম সমান হচ্ছে v2 প্লাস 1। সো লোকের বেগ যদি v2 প্লাস 1 হয়, 1 হলে তাহলে কি হবে, দেখো লোকের বেগ যদি v2 প্রাইম সমান v2 প্লাস 1 হয়, এই ক্ষেত্রে আমাদের কি হবে বলতেছে, লোকটার গতিশক্তি আর বালকের গতিশক্তি সমান হয়ে যাবে। অর্থাৎ লোকটা যখন তার বেগকে 1 মিটার পার সেকেন্ড বাড়াইছে তখন লোকটার গতিশক্তি আর বালকের গতিশক্তি কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে লিখো হলে, দেখো হলে লোকের গতিশক্তি সমান বালকের গতিশক্তি। সো দেখো আমাদের এই কন্ডিশনে কি কি সমান, লোকের গতিশক্তি আর বালকের গতিশক্তি সমান। সো এখন আমরা যদি এই জিনিসটা ধরে কাজ করি তাহলে আমাদের ভ্যালু চলে আসবে, আমাদের রেজাল্ট চলে আসবে। সো এখন আমি উপরের দিকেরগুলো মুছে দিচ্ছি, তোমাদের লেখা শেষ হলে একটু ডান লিখিও, আমি উপরেরগুলো মুছে দিব তাইলে। ওকে, সো এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি, কোয়েশ্চেনটা আমি মুছে দিচ্ছি। কোয়েশ্চেন ছিল লোকটার আদিবেগ কত, কোয়েশ্চেন হচ্ছে লোকটার আদিবেগ কত। ওকে, তাহলে আমি এখান থেকে যাচ্ছি, দেখো এই যে এখান থেকে দেখো লোকের গতিশক্তি কত, লোকের গতিশক্তি হচ্ছে হাফ অফ m2 v2 প্রাইম স্কয়ার সমান v2 প্রাইম। কেন v2 প্রাইম কেন, কারণ আমি যখন নতুন করে এক বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করছি তখন লোকটার বেগ চেঞ্জ হয়ে কি হবে, v2 প্রাইম হবে। তারপর দেখো বালকের গতিশক্তি কত, হাফ অফ m1 v1 স্কয়ার। ওকে, সো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো হাফ অফ m2 v2 প্রাইম সমান কত, v2 প্রাইম সমান হচ্ছে v2 প্রাইম সমান কত, দেখো v2 প্রাইম সমান v2 প্লাস 1। সো v2 প্লাস 1 হোল স্কয়ার সমান হাফ অফ m1 v1 স্কয়ার। আচ্ছা এখানে m2 এর জায়গায় কি লিখতে পারি, দেখো আমাদের m2 এর ভ্যালু হচ্ছে 2m1, সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2m1। ওকে, m2 এর জায়গায় আমরা লিখতে পারি কি 2m1, সো 2 কাটা যায়, এখানে আর m1 চলে যায়। সো এখানে আর কি থাকে, v2 কত থাকে এখানে থাকে হচ্ছে v2 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে v2 স্কয়ার প্লাস 2v2 প্লাস 1 সমান কত, হাফ অফ v1 স্কয়ার। আচ্ছা এখানের মধ্যে দেখো v1 স্কয়ারের ভ্যালু কত,
v1 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4v2 স্কোয়ার। ভালো করে দেখো, v1 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4v2 স্কোয়ার। সো v1 স্কোয়ারের ভ্যালু যদি আমি v1 স্কোয়ারের জায়গায় 4v2 স্কোয়ার বসাই, যেহেতু দেখো 1 নম্বর সমীকরণ থেকে দেখো v1 সমান 2v2, সো এখান থেকে লিখতে পারি v1 স্কোয়ার সমান 4v2 স্কোয়ার। তাহলে দেখো এগুলো এখন মুছে দাও। তাহলে এখন দেখো, এখন হচ্ছে v2 স্কোয়ার প্লাস 2v2 প্লাস 1 সমান 2v2 স্কোয়ার। ওকে, 2v2 স্কোয়ার। তাহলে এখন আমরা যদি ঐকিক নিয়ম পক্ষান্তর করি, 2v2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার মাইনাস 2v2 মাইনাস 1 সমান 0। সো এখন এই ইকুয়েশনটা আমাদের সলভ করলে আমাদের v2 চলে আসবে। v2 এর মান যে কোনো 1 নম্বর সমীকরণে বসাও, তোমার v1 চলে আসবে। সো আমি বাকিগুলো মুছে দিচ্ছি। আমাদের বের করতে হবে v2 আর v1 কত। ওকে, 1 নম্বর সমীকরণটা রাখলাম, বিকজ আমাদের 1 নম্বর সমীকরণটা কাজে লাগবে। v1 সমান 2v2, এই জিনিসটাকে এখানে লিখে রাখো। v1 সমান হচ্ছে 2v2, v1 সমান 2v2 ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। ওকে, সো এই জিনিসটা মুছে দিলাম। এখন আমাদের সিম্পলি কি করতে হবে, সিম্পলি আমাদের এটা ক্যালকুলেট করে বের করে আনতে হবে। সো ক্যালকুলেট করো। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, v2 স্কোয়ার মাইনাস 2v2 মাইনাস 1 ইকুয়াল 0। সো এখন এই জিনিসটাকে আমরা কি করব, এটা দেখো এটা হচ্ছে একটা বহুপদী সমীকরণ। সো এই বহুপদী সমীকরণটাকে আমরা এখন সলভ করব। সো v2 সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এই জিনিসগুলো আশা করি সবাই জানো, তাহলে দেখো মাইনাস মাইনাস 2, ঠিক আছে। v2 সমান মাইনাস মাইনাস 2 মানে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। সো b কত, মাইনাস 2। সো মাইনাস 2 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a কত, a হচ্ছে 1, 4a, c কত, c হচ্ছে মাইনাস 1। সো মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, সো এখন এখান থেকে আমরা চলো ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো v2 সমান কত হয়, v2 সমান হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 4, ওকে সরি এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 2। সো এখন দেখো এখান থেকে ক্যালকুলেট করলেই চলে আসে। সো v2 সমান 2 প্লাস মাইনাস রুট ওভার 8 ডিভাইডেড বাই কত, এখানে হচ্ছে নিচে হচ্ছে 2। তাহলে দেখো v2 সমান এটা হচ্ছে 2 রুট 2, 8 সমান রুট 8 সমান 2। সো দেয়ার ফর v2 সমান, দেখো এখান থেকে যদি তুমি 2 কমন নাও, 2 কমন নিলে 1 প্লাস মাইনাস রুট 2 বাই 2। সো 2 কাটে 1 প্লাস মাইনাস রুট 2। সো দুইটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে 1 প্লাস রুট 2 আর একটা ভ্যালু হতে পারে 1 মাইনাস রুট 2। সো এই মানটা আসবে হচ্ছে নেগেটিভ, এই মানটার নেগেটিভ ভ্যালু আসবে। সো v2 এর নেগেটিভ ভ্যালু কিনা, অ্যাকসেপ্টেবল না, সো এটা গ্রহণযোগ্য নয়, এটা নট অ্যাকসেপ্টেবল লিখে দাও, নট অ্যাকসেপ্টেবল। তাহলে আমাদের অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে এটা। সো ক্যালকুলেট করো, 1 প্লাস রুট 2 এর ভ্যালু হচ্ছে 1.41421, 1.41421। সো দুইটা যোগ করলে কত হয়, আমাদের v2 এর ভ্যালু আসবে হচ্ছে 2.41421। ওকে, সো আমাদের v2 কত আসলো, v2 আসলো হচ্ছে 2.41421 মিটার পার সেকেন্ড। সো এখন আমরা যেটা করব, v2 এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের v1 চলে আসবে। সো বসাই, v1 সমান কত আসবে, 2v2, তাহলে 2 ইন্টু 2.41421। সো এটা ক্যালকুলেট করলে আসবে 4 পয়েন্ট কত, 4.24 সামথিং আসবে। ক্যালকুলেট করে দেখো, আমি ক্যালকুলেট করে দেখি, ক্যালকুলেটরটা কই গেল। ওকে, 4.82, ঠিক আছে, 4.82 মিটার পার সেকেন্ড। সো আমাদের v1 আসলো কত, 4.82 মিটার পার সেকেন্ড। সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আশা করি সবাই বুঝতে পারছো।
আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা লিখো। দেখাও যে এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এখন হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, লিখো, দেখাও যে দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক ততটুকু হ্রাস পায়। সো এখন আমাদেরকে দেখাতে হবে, দেখাও যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক ততটুকু হ্রাস পায়। অর্থাৎ একটা বস্তু যখন একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করবে তখন হয়তো তার গতিশক্তি বৃদ্ধি পাবে, তাহলে তার গতিশক্তি যতটুকু বৃদ্ধি পাবে তার বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পাবে। এখন আমাকে এটা প্রমাণের মাধ্যমে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইতে হবে যে গতিশক্তি যতটুকু বৃদ্ধি পাচ্ছে বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পাচ্ছে। সো সবাই কোয়েশ্চেনটা একটু তুলে নাও। গতিশক্তি যতটুকু বৃদ্ধি পায় বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পায়। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। তাহলে মনে করি গতিশক্তি কত, মনে করি গতিশক্তি, আচ্ছা তোমরা কোয়েশ্চেনটা আশা করি লিখছো। বিভব শক্তি কি জিনিস বুঝো না? মহাকর্ষীয় বিভব শক্তিও তো পড়াইছি। বিভব শক্তি হচ্ছে বিভব শক্তি, এটার পরে আমরা আলোচনা করে দিব আবার। এর আগে আমি প্রিভিয়াস লেকচারগুলোতে বিভব শক্তি কি মহাকর্ষীয় বিভব শক্তি কি এগুলো বুঝিয়েছিলাম যে ভূপৃষ্ঠ থেকে তুমি যখন একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তুলবা, তখন একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তোলার কারণে তুমি অভিকর্ষের বিরুদ্ধে যে কাজটা করছো। দেখো একটা বস্তুকে যে তুমি নিচ থেকে উপরের দিকে তুলবা, বস্তুটার ওজন সবসময় কাজ করতেছে নিচের দিকে, বাট তুমি বস্তুটাকে তুলতেছো উপরের দিকে, তার মানে ওজন যেদিকে কাজ করতেছে তুমি তার অপোজিট দিকেই তুলতেছো, রাইট? সো তুমি অভিকর্ষের বিপরীতে কাজ করতেছো। সো একটা বস্তুকে যখন তুমি ভূমি থেকে উপরের দিকে তুলবা তখন তুমি অ্যাকচুয়ালি যেটা করতেছো তুমি অভিকর্ষের বিপরীতে কাজ করতেছো। সেই অভিকর্ষের বিপরীতে একটা বস্তুকে যখন কাজ করে তুমি উপরের দিকে তুলবা তখন ওই কাজটা বস্তুটার মধ্যে একটা এনার্জি হিসেবে কি থাকবে? স্টোরড থাকবে। ওই এনার্জিটাই হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। ওকে, এই এনার্জিটা মেকানিক্যাল এনার্জির একটা পার্ট। মেকানিক্যাল এনার্জির দুইটা পার্ট, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। সো এই জিনিসগুলো তোমাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে? সো এখন দেখো, তাহলে মনে করি গতিশক্তি হচ্ছে ধরো টি, আর বিভব শক্তি হচ্ছে ধরো ভি, ঠিক আছে? আমি ধরে নিলাম আমাদের গতিশক্তি হচ্ছে টি আর বিভব শক্তি হচ্ছে ভি। তাহলে মোট শক্তি কত? তাহলে মোট শক্তি ই সমান কত? ই সমান হচ্ছে টি প্লাস ভি। মোট শক্তি ই সমান কত? মোট শক্তি ই সমান হচ্ছে টি প্লাস ভি। ওকে, সো এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো। তাহলে দেখো গতিশক্তি যতটুকু বৃদ্ধি পাই, তাহলে আমি এখন গতিশক্তিটাকে ধরো ডেল টি পরিমাণ বাড়াইছি, তাহলে কি হবে? বিভব শক্তি ঠিক ততটুকু হ্রাস পাবে, তাহলে বিভব শক্তি ডেল ভি পরিমাণ হ্রাস পাবে। তাহলে লিখো, মনে করি গতিশক্তি ডেল টি পরিমাণ বৃদ্ধি করলে, গতিশক্তি যদি তুমি ডেল টি পরিমাণ বাড়াও তাহলে বিভব শক্তি কি হবে?
বিভব শক্তি ডেল ভি পরিমাণ কমে যাবে। সো গতিশক্তি ডেল টি পরিমাণ বাড়াইছি। তাহলে দেখো একটা বস্তু ধরো উপরের দিকে ছিল, ধরো এই কলমটা উপরের দিকে ছিল, এই অবস্থায় কলমটার সম্পূর্ণ শক্তি হচ্ছে কি বিভব শক্তি। এখন কলমটা যখন ছেড়ে দিব এটা আস্তে আস্তে নিচে পড়বে, তার মানে কলমটা আস্তে আস্তে বিভব শক্তি হারাতে থাকবে এবং গতিশক্তি অর্জন করতে থাকবে। এখন বলা হচ্ছে এই কলমটা যতটুকু বিভব শক্তি হারাবে কলমটা ঠিক ততটুকুই গতিশক্তি লাভ করবে। সো এটার মানেও সেটাই, গতিশক্তি যতটুকু বৃদ্ধি পাবে বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পাবে। অ্যাকচুয়ালি বিভব শক্তিটা হ্রাস পেয়েই এই গতিশক্তিটা বাড়াইছে। তার মানে একটা বডি থেকে, একটা অবজেক্ট থেকে যে পরিমাণ বিভব শক্তি হ্রাস পাই ওই পরিমাণ গতিশক্তি তার বৃদ্ধি পায়। সো এই জন্য আমি ধরে নিলাম বস্তুটার গতিশক্তি যখন আমি ডেল টি পরিমাণ বাড়াইছি বিভব শক্তিটা আমার ডেল ভি পরিমাণ কমে গেছে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? বস্তুর গতিশক্তি যখন আমি একটা বস্তুর গতিশক্তি যখন আমি ডেল টি পরিমাণ বাড়ালাম বিভব শক্তি তখন ডেল ভি পরিমাণ কমে গেল। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানো? গতিশক্তি যখন ডেল টি পরিমাণ বৃদ্ধি করলাম বিভব শক্তি পরিমাণ বৃদ্ধিতে, গতিশক্তি ডেল টি পরিমাণ বৃদ্ধিতে বিভব শক্তি ডেল ভি পরিমাণ কমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে যেটা হয়েছে সেটা কি, এটা হচ্ছে আমি এখানে এই যে দেখো আমার টি এর ভ্যালুটা যখন ডেল টি পরিমাণ বাড়াইলাম তাহলে দেখো অর্থাৎ নতুন গতিশক্তি লিখো, অর্থাৎ নতুন গতিশক্তি সমান লিখো, অর্থাৎ নতুন গতিশক্তি কত টি প্লাস ডেল টি, বিকজ আমি গতিশক্তিকে ডেল টি পরিমাণ বাড়াইছি। সো বিভব শক্তি কি হয়েছে ডেল ভি পরিমাণ কি হয়ে গেছে কমে গেছে। তাহলে নতুন বিভব শক্তি কত হবে বলো? আচ্ছা, গতিশক্তি যখন আমি ডেল টি পরিমাণ বাড়াইলাম তাহলে আমার নতুন গতিশক্তি, আদি গতিশক্তি ছিল টি, এখন আমার গতিশক্তি হচ্ছে টি প্লাস ডেল টি। এখন আমি যখন বিভব শক্তি ডেল ভি পরিমাণ কমাই নাই, এটা অ্যাকচুয়ালি ডেল টি পরিমাণ গতিশক্তি যখন বাড়াইছি বিভব শক্তিটা বাই ডিফল্ট কি হয়েছে, বিভব শক্তিটা বাই ডিফল্ট ডেল ভি পরিমাণ কমে গেছে। সো এখন নতুন গতিশক্তি যদি টি প্লাস ডেল টি হয় তাহলে নতুন বিভব শক্তি কি হবে সবাই একটু জানাও। নতুন বিভব শক্তি কি হবে বলো? নতুন বিভব শক্তি কি হবে সবাই একটু জানাও। ঠিক আছে, নতুন বিভব শক্তি কি হবে একটু জানাও। হাসমত জাহান জানিয়েছো টি মাইনাস ডেল ভি। টি মাইনাস ডেল ভি না, হয় নাই। ওকে, স্বপন দাস কারেক্ট আনসার করেছো ভি মাইনাস ডেল ভি। হ্যাঁ, কারেক্ট আনসার। অনেকেই টি মাইনাস ডেল ভি বলতেছো। সো টি হচ্ছে আমাদের এখানে গতিশক্তি, টি এর সাথে বিভব শক্তির কোনো রিলেশন নাই। ভিটা হচ্ছে আমাদের বিভব শক্তি। সো টি যখন ডেল টি পরিমাণ বাড়ছে ভি তখন ডেল ভি পরিমাণ কমে গেছে। আবার বলতেছি, টি যখন ডেল টি পরিমাণ বাড়ছে ভি তখন ডেল ভি পরিমাণ কমে গেছে। আবার দেখো টি বাড়ছে ডেল টি পরিমাণ, তাহলে ভি কমছে ডেল ভি পরিমাণ। সো ভি যদি ডেল ভি পরিমাণ কমে যায়, তাহলে নতুন বিভব শক্তি কত? ভি মাইনাস ডেল ভি। আচ্ছা, সো আমাদের মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে এতটুকু। আচ্ছা, আমি টি কে ডেল টি পরিমাণ বাড়াইলাম, ভি কে ডেল ভি পরিমাণ কমাই দিই বাই ডিফল্ট কমে গেছে। ভালো করে দেখো, টি কে ডেল টি পরিমাণ বাড়ানোর ফলে ভি ডেল ভি পরিমাণ কমে গেছে, কিন্তু মোট শক্তির কি কোনো পরিবর্তন হয়েছে এটা একটু জানাও। টি কে যখন আমি ডেল টি পরিমাণ বাড়াই দিলাম ভি ডেল ভি পরিমাণ অটো কমে গেল, বিকজ ভি ডেল ভি পরিমাণ কমছে বলেই টিটা ডেল টি পরিমাণ বাড়ছে। তাহলে আমাদের মোট শক্তির কোনো পরিবর্তন হয়েছে কিনা? শক্তির নিত্যতা কি বলে? মোট শক্তি সবসময় কি থাকবে? কনজার্ভ থাকবে। তাহলে এখন বলো মোট শক্তির কোনো পরিবর্তন কি হয়েছে? আশা করি সবাই বুঝতে পারছো মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি। তাহলে সুতরাং কিন্তু লিখে রাখো, কিন্তু মোট শক্তি একই থাকবে, কিন্তু মোট শক্তি অপরিবর্তিত থাকবে, কিন্তু মোট শক্তি অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো কিন্তু মোট শক্তি কি থাকবে? মোট শক্তিটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে মোট শক্তি কত? তাহলে দেখো, সুতরাং
সুতরাং এই ক্ষেত্রে ই সমান নতুন গতিশক্তি প্লাস নতুন বিভব শক্তি। সো দেখো টি প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস ডেল ভি, ভি মাইনাস ডেল ভি। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, টি প্লাস ডেল টি সমান ভি মাইনাস ডেল ভি, ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো আমাদের নতুন গতিশক্তি হয়েছে টি প্লাস ডেল টি, বিকজ আমি ডেল টি পরিমাণ গতিশক্তি বাড়াইছি। নতুন বিভব শক্তি হয়েছে ভি মাইনাস ডেল ভি, কারণ ডেল টি পরিমাণ যখন আমি গতিশক্তি বাড়াইছি তখন ডেল ভি পরিমাণ বিভব শক্তি অটোমেটিক কমে গেছে। তাহলে কিন্তু মোট শক্তি তো আমার অপরিবর্তিত থাকবে। শক্তির নিত্যতা বলে কি, তুমি শক্তি সৃষ্টি করো বা ধ্বংস করো, কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি এই মহাবিশ্বে কি থাকবে, কনজার্ভ থাকবে। সো আমাদের মোট শক্তি কিন্তু অপরিবর্তিত। তাহলে মোট শক্তি সমান মোট গতিশক্তি প্লাস মোট বিভব শক্তি। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যদি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ কম্পেয়ার করি, সো লিখো কম্পেয়ারিং ইকুয়েশন নাম্বার 1 and 2, কম্পেয়ারিং ইকুয়েশন নং 1 and 2 we get, সো ইকুয়েশন নাম্বার 1 and 2 কম্পেয়ার করলে আমরা কি পাবো, ইকুয়েশন নাম্বার 1 and 2 কম্পেয়ার করলে আমরা পাবো, আচ্ছা দেখো তাহলে ই সমান এত, ই সমান এত, তাহলে এটা সমান এটা, তাহলে টি প্লাস ভি সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি টি প্লাস ডেল টি প্লাস ভি মাইনাস কত ডেল ভি। সো দেখো উভয় দিক থেকে কে কে যাই, টি যাই ভি যাই, টি যাই ভি যাই, তাহলে এখানে আর কি থাকে, ডেল টি মাইনাস ডেল ভি ইকুয়াল 0। সো লিখো ডেল টি মাইনাস ডেল ভি ইকুয়াল 0। সো ডেল টি মাইনাস ডেল ভি ইকুয়াল টু 0। সো দেয়ারফর আমাদের ডেল টি সমান হচ্ছে কি, ডেল টি সমান হচ্ছে ডেল ভি, অর্থাৎ তোমার যে পরিমাণ গতিশক্তি তুমি বাড়াইছো ঠিক সেই পরিমাণ গতিশক্তি তোমার কমে গেছে। তাহলে লিখো অর্থাৎ, অর্থাৎ কি, গতিশক্তি যতটুকু বৃদ্ধি পাইছে বিভব শক্তি ঠিক ততটুকুই হ্রাস পাইছে। সো এই কথাটা লিখে রাখো, গতিশক্তির বৃদ্ধি সমান গতিশক্তির বৃদ্ধি, অর্থাৎ গতিশক্তির বৃদ্ধি সমান বিভব শক্তির হ্রাস। অর্থাৎ গতিশক্তির বৃদ্ধি সমান বিভব শক্তির হ্রাস। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই, ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে। ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সো এখন আমরা চলে যাই বিভব শক্তিতে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিভব শক্তিতে। আজকে আমরা স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিংয়ের ক্ষেত্রে গতিশক্তি, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে গতিশক্তি নিয়ে আলোচনা করব। সো তার আগে বিভব শক্তিটা আমি আরেকবার একটু দেখাচ্ছি। যদিও বা মহাকর্ষীয় বিভব শক্তিতে আমি বিভব শক্তির প্রতিপাদনটা করেছিলাম যে ই সমান mgh কখন হবে, ই সমান অন্য সূত্র কখন হবে, কখন আমার জি কে কনসিডারেশন আনতে হবে, কখন আমার জি প্রাইমকে কনসিডারেশন, নতুন জি কে কনসিডারেশন আনতে হবে, সব কিছু দেখাইছিলাম। সো বিভব শক্তিটা আরেকবার দেখাচ্ছি। সো লিখো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। সো লিখো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। সো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি জিনিসটা কি, ধরো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ বা সারফেস বা প্রামাণ্য তল। এটাকে তুমি কি বলতে পারো, সারফেস বা প্রামাণ্য তল, এটাকে তুমি বলতে পারো সারফেস বা প্রামাণ্য তল। সো সারফেসের মধ্যে একটা বস্তুকণা আছে, রাইট। এই সারফেসের মধ্যে কি আছে, একটা mkg ভরের একটা বস্তুকণা আছে। তো দেখো সারফেসের মধ্যে mkg ভরের একটা স্থির বস্তুকণা আছে। এই অবস্থায় বস্তুটার ওজন
mg কাজ করতেছে কোন দিকে, এই অবস্থায় বস্তুটার ওজন mg কাজ করতেছে নিচের দিকে। এখন ধরো এটা হচ্ছে এ বিন্দু। এখন তুমি যদি বস্তুটাকে এ বিন্দু থেকে, এই বস্তুটাকে এ বিন্দু থেকে এইচ পরিমাণ সরিয়ে, তুমি বস্তুটাকে এ বিন্দু থেকে এইচ পরিমাণ সরিয়ে ধরো আরেকটা বিন্দুতে নিয়ে গেছো, বিন্দুটা হচ্ছে ধরো বি, ঠিক আছে। এ বিন্দু থেকে এইচ পরিমাণ সরিয়ে তুমি কোথায় নিয়ে গেছো, ধরো বি বিন্দুতে নিয়ে গেছো। ওকে, তুমি একটা বস্তুকণা এ বিন্দুতে ছিল, ওই অবস্থায় বস্তুকণাটার ওজন mg কাজ করতেছিল নিচের দিকে। এখন তুমি এ বিন্দু থেকে বস্তুকণাটাকে এইচ হাইট সরিয়ে, এইচ পরিমাণ সরিয়ে কোথায় নিয়ে গেছো, বি বিন্দুতে নিয়ে গেছো এই m কেজি ভরের বস্তুকণাটাকে। ওকে, সো এখন বিভব শক্তি হচ্ছে, দেখো বস্তুকণাটা যখন সারফেসে ছিল এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা, বস্তুকণাটা যখন সারফেসের মধ্যে ছিল এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। তো এই স্বাভাবিক অবস্থার থেকে বস্তুকণাটাকে তুমি এইচ হাইট পর্যন্ত তুলছো না, স্বাভাবিক অবস্থা থেকে একটা বস্তুকণাকে তুমি একটা সার্টেইন হাইট পর্যন্ত তুলছো। সো এই সার্টেইন হাইট পর্যন্ত তুমি এমনি এমনি তুলতে পারো নাই, তোমাকে কিছু কাজ করতে হয়েছে। আবারও বলতেছি, একটা বস্তুকণা ভূমিতে ছিল, ভূমি থেকে তুমি এইচ হাইট পর্যন্ত তুলে এই বিন্দু থেকে কোথায় নিয়ে গেছো, বি বিন্দুতে নিয়ে গেছো। সো এই বিন্দু থেকে বি বিন্দুতে তুমি বস্তুকণাটাকে এমনি এমনি নিয়ে যাও নাই, তোমাকে কিছু কাজ করতে হয়েছে। তাহলে দেখো তুমি এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাইতে যে পরিমাণ কাজ করছো সেই কাজটাই এই বস্তুটার মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, যে শক্তিটাকে বলা হয় বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। বুঝতে পারছো কিনা বলো? একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে তুমি যদি অন্য অবস্থায় নিয়ে যাও, স্বাভাবিক অবস্থা থেকে তুমি যদি একটা বস্তুকণাকে অন্য অবস্থায় নিয়ে যাও, তাহলে ওই অন্য অবস্থায় নিয়ে যাইতে, স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাইতে তুমি যে পরিমাণ কাজ করছো ওই কাজটাই বস্তুটার মধ্যে যেই শক্তি হিসেবে সঞ্চিত থাকবে সেটাই হচ্ছে কি বিভব শক্তি। সো লিখো, তাহলে দেখো স্বাভাবিক অবস্থা থেকে, স্বাভাবিক অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে নিয়ে যেতে, স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে, স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিয়ে যাইতে, অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিয়ে যাইতে যে কাজ করা হয়, যে কাজ করা হয়, তাহলে দেখো স্বাভাবিক অবস্থা থেকে তুমি অন্য অবস্থানে নিয়ে যাচ্ছ, যে কাজ করতেছো ওই কাজটি বস্তুটির মধ্যে যে শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, যে শক্তি হিসেবে সঞ্চিত থাকবে তাকে বিভব শক্তি বলে। তাকে কি বলে? তাকে বিভব শক্তি বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো দেখো, আমরা m কেজি ভরে একটা বস্তুকে এ বিন্দু থেকে এইচ উচ্চতা অতিক্রম করিয়ে বি বিন্দুতে নিয়ে যাইতে যে কৃতকাজ, সেই কৃতকাজটাই হচ্ছে কি বিভব শক্তি। তাহলে লিখো, মনে করি m কেজি ভরের একটি বস্তুকে এই বিন্দু থেকে এইচ উচ্চতা অতিক্রম করে, এই বিন্দু থেকে এইচ উচ্চতা অতিক্রম করে ওকে, আশা করি দেখা যাচ্ছে, বি বিন্দুতে নিয়ে যাইতে কৃতকাজই হলো বিভব শক্তি। তাহলে আমি এ বিন্দু থেকে একটা বস্তুকণাকে এইচ হাইট পাস করে বি বিন্দুতে নিয়ে যাব, যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে বিভব শক্তি। সো এখন ধরো আমি এই যে হাইটের মধ্যে একটা ক্ষুদ্রতর দূরত্ব কনসিডার করে নিলাম, যেটা হচ্ছে ডিএইচ।
এখানে আমি একটা ক্ষুদ্রতর দূরত্ব কনসিডার করে নিলাম, যেটা হচ্ছে ডিএইচ। সো এই ক্ষুদ্রতর দূরত্ব অতিক্রম করার জন্য আমার কৃত কাজটাও ক্ষুদ্রতর হবে। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্ষেত্রে সুতরাং কৃত কাজ ডিডব্লিউ সমান বল গুণ সরণ এফ ডিএইচ। দেখো এখানে আমি একটা ক্ষুদ্রতর দূরত্ব কনসিডার করে নিলাম ডিএইচ। সো এই যে এম কেজি ভরের বস্তু কণাটার ওজন কিন্তু প্রত্যেকটা বিন্দুতেই নিচের দিকে কাজ করতেছে। সো এইটা হচ্ছে ক্ষুদ্রতর দূরত্ব। ক্ষুদ্রতর দূরত্বের জন্য আমার কৃত কাজটাও ক্ষুদ্রতর হবে। কিন্তু বলটা দেখো, বল কত? বল হচ্ছে এমজি। সো দেখো বস্তুটার এখানেও বল হচ্ছে এমজি, এখানেও বল হচ্ছে কত? এমজি। তাহলে দেখো আমার বলটাকে আমি এফ হিসেবে কনসিডার করে নিলাম। এখন আমার এখানে উচ্চতা এইচ ইকুয়াল 0, এখানে হচ্ছে এইচ। ওকে, এতটুকু হাইটের মধ্যে আমার উচ্চতা হচ্ছে এইচ। এখন আমি যদি 0 থেকে এইচ হাইটের মধ্যে ইন্টিগ্রাল ক্যালকুলাস করি এখানে, তাহলে আমার টোটাল কৃত কাজটা কত বের হয়ে যাবে? সো টোটাল কৃত কাজটাই হচ্ছে কি? বিভব শক্তি। এখান থেকে এখানে তুলতে টোটাল যে কৃত কাজটা করা হয়েছে সেটাই বস্তুটার মধ্যে বিভব শক্তি হিসেবে কি থাকবে? সঞ্চিত থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো এখন দেখো ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন এফ ডিএইচ। আমার লিমিট কত? লিমিট হচ্ছে 0 থেকে কত? 0 থেকে এইচ। লিমিট হচ্ছে 0 থেকে এইচ, ঠিক আছে? তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান কত? ইন্টিগ্রেশন ডিডব্লিউ সমান হচ্ছে ডাব্লিউ। সো ইন্টিগ্রেশন এফ কত? এফ ইকুয়াল কত? এফ ইকুয়াল হচ্ছে এমজি। তো 0 থেকে এইচ লিমিট দিয়ে দাও, 0 থেকে এইচ। ওকে, সো একটু ইয়ে করো, 0 থেকে এইচ। সো আরেকটু নিচে লিখতেছি। সো দেখো therefore w ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু এইচ এমজি ইন্টু কত? ডিএইচ। এমজি ইন্টু ডিএইচ। সো এখন দেখো, সো w ইকুয়াল কত? এমজি কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন 0 টু এইচ ডিএইচ। সো দেখো w ইকুয়াল হচ্ছে এমজি ইন্টিগ্রেশন 1 ডিএইচ মানে হচ্ছে কত? এইচ। সো এইচ এখানে 0 টু এইচ সমান এমজি, এখানে লিখতে পারো এইচ মাইনাস 0। সো দেয়ারফর আমরা w ইকুয়াল লিখতে পারি এমজিএইচ। সো আমাদের টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কত? টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বা টোটাল কৃত কাজ হচ্ছে কত? এমজিএইচ। আমাদের টোটাল কৃত কাজ হচ্ছে এমজিএইচ। সো এই টোটাল কৃত কাজটাই হচ্ছে কি? টোটাল কৃত কাজটাই হচ্ছে বিভব শক্তি। সো লিখো, সুতরাং এই কৃত কাজই হলো বিভব শক্তি। এই কৃত কাজই হলো বিভব শক্তি। এই কৃত কাজটাই হচ্ছে কি? এই কৃত কাজটাই হচ্ছে বিভব শক্তি। সো দেয়ারফর আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি ইপি সমান ডাব্লিউ সমান এমজিএইচ। সো দেয়ারফর আমাদের ইপি সমান হচ্ছে কত? এমজিএইচ। ওকে, এটা হচ্ছে ইপি সমান এমজিএইচ। তাহলে আমাদের বিভব শক্তি সমান কত? এমজিএইচ। সো দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভব শক্তিটা কার উপর ডিপেন্ড করতেছে? বস্তুর ভরের উপর, অভিকর্ষজ ত্বরণের উপর, আর কি? এইচের উপর। এইচটা হচ্ছে কি? প্রামাণ্য তল থেকে বস্তুটা কত উপরে আছে। এটা ছিল আমাদের সারফেস বা প্রামাণ্য তল। সো এইচ হচ্ছে প্রামাণ্য তল থেকে বস্তুটা কত উচ্চায় আছে সেটার উপর বিভব শক্তিটা ডিপেন্ড করতেছে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন এখানে একটা কথা লিখে রাখো, যেটা হচ্ছে ইপি ইকুয়াল এমজিএইচ না? সো লিখে রাখো এখানে ইপি সমান হচ্ছে এমজিএইচ। সো দেয়ারফর ইপি সমানুপাতিক হচ্ছে এইচ। ওকে, অর্থাৎ বিভব শক্তি প্রামাণ্য তলের সাপেক্ষে
উচ্চতার উপর নির্ভরশীল। অর্থাৎ বিভব শক্তিটা তুমি যে পথে নিয়ে যাও না কেন, এটা একটু পরে দেখাচ্ছি, প্রামাণ্য তল থেকে কত উচ্চতায় বস্তুটা আছে এটার উপর কি ডিপেন্ড করবে, বিভব শক্তিটা নির্ভর করবে। সো লিখো বিভব শক্তি প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর নির্ভরশীল এবং উচ্চতার সমানুপাতিক। ওকে, সো আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, সো এখন আমি নেক্সট একটা কোয়েশ্চেন লিখব। কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা একটু লিখো যে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র এইচ এর উপর নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি অভিকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র এইচ এর উপর নির্ভর করে। কোন পথে নিয়ে যাওয়া হলো তার উপর অভিকর্ষীয় বিভব শক্তি নির্ভর করে না। সো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অভিকর্ষীয় বিভব শক্তি মানে কি, তুমি যখন অভিকর্ষের বিরুদ্ধে একটা বস্তুকে তুলবা, তখন অভিকর্ষের বিরুদ্ধে যখন তুমি একটা বস্তুকে তুলবা, তুলতে যে কাজটা করতে হয়েছে ওই কাজটা অভিকর্ষের বিরুদ্ধে করছো, অ্যান্ড ওই কাজটা যেই বস্তুটাকে তুলছো ওই বস্তুটার মধ্যে এনার্জি হিসেবে স্টোর থাকবে। ওই এনার্জিটাকে বলা হচ্ছে কি, অভিকর্ষীয় বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এখন দেখো এটা বলা হচ্ছে যে অভিকর্ষীয় বিভব শক্তিটা শুধুমাত্র এইচ এর উপর নির্ভর করে, মানে প্রামাণ্য তল থেকে উচ্চতা। এইচ কি ছিল? এইচ ছিল হচ্ছে প্রামাণ্য তল থেকে উচ্চতা। সো অভিকর্ষীয় বিভব শক্তি শুধুমাত্র প্রামাণ্য তল থেকে উচ্চতার উপর নির্ভর করে, তুমি কোন পথে নিয়ে গেছো সেটার উপর ডিপেন্ড করে না। এই কথাটাই আমি এখানে লিখছি। এখন আমরা ওই কথাটার ব্যাখ্যাতে যাব। তাহলে এখন ওই কথাটার ব্যাখ্যায় আসো। সো ধরো তুমি একটা বস্তুকে সোজা নিচ থেকে উপরে তুললা না, তুমি একটা বস্তুকে আনত তল বরাবর তুলছো। তাহলে দেখো আমরা একটা বস্তুকে এখন আনত তল বরাবর তুলবো। সো দেখো এখানে দেখো একটা বস্তুকে, এই যে দেখো একটা এম কেজি ভরের বস্তুকে, ধরো বস্তুটা ইনিশিয়ালি এ বিন্দুতে ছিল, এটা হচ্ছে এ বিন্দু। সো এম কেজি ভরের একটা বস্তুকে তুমি এখান থেকে এই যে এখানের মধ্যে তুলছো। ওকে, সো দেখো এম কেজি ভরে একটা বস্তুকে, এটা হচ্ছে এ বিন্দু। ওকে, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। সো দেখো ভূমির সাথে থেটা কোণে আনত একটা তল, এই আনত তলের সর্বনিম্ন বিন্দু থেকে একটা বস্তুকে তুমি কোথায় তুলছো? সর্বোচ্চ বিন্দুতে তুলছো। আনত তলের মিনিমাম পয়েন্ট থেকে একটা বস্তুকে তুমি ম্যাক্সিমাম পয়েন্টে নিয়ে গেছো। তাহলে কোন পথে নিয়ে গেছো? এই পথে নিয়ে গেছো। কোন পথে? এই যে এ থেকে বি, তল বরাবর নিয়ে গেছো। এখন তোমাকে এই জিনিসটা দিয়ে ব্যাখ্যা করতে হবে যে অভিকর্ষীয় বিভব শক্তিটা কোন পথে নিয়ে গেছো সেটার উপর নির্ভর করে না। প্রামাণ্য তল হচ্ছে ভূমি, প্রামাণ্য তল থেকে বস্তুটা কত উচ্চায় আছে সেটার উপর নির্ভর করে। এখন এই জিনিসটা আমাদের কি করতে হবে? এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। সো এখন দেখো, ধরে নিলাম এটা হচ্ছে প্রামাণ্য তল, আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রামাণ্য তল। ধরে নিলাম এটা হচ্ছে প্রামাণ্য তল। ওকে, মানে ভূমি হচ্ছে আমাদের প্রামাণ্য তল, মানে প্রামাণ্য তলটা হচ্ছে ভূমি।
সো যখন তুমি একটা বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছো, বস্তুটা অ্যাকচুয়ালি ভূমি থেকে কত উঁচাই আছে দেখো, বস্তুটা অ্যাকচুয়ালি ভূমি থেকে এই উঁচাই আছে। সো এখানে লিখে দাও বস্তুটা ভূমি থেকে ধরো এই উচ্চতা হচ্ছে ধরো এইচ, বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায় ধরো আছে। ওকে, তো ধরে নিলাম আমি বস্তুটা ভূমি থেকে এই যে এটা হচ্ছে এইচ উচ্চতায় আছে। সো এখন আমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইতে হবে যে এক্ষেত্রে যে কাজটা হয়েছে, মানে এক্ষেত্রে যা বিভব শক্তি সেটা কার উপর ডিপেন্ড করতেছে, এইচ এর উপর, এ বি এর উপর না। এটা আমাদেরকে এখন ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। তাহলে আসো, সো দেখো এম কেজি ভরের বস্তুটা যখন তুমি এখানের মধ্যে রাখছো, এইটার এমজি ওজন কোন দিকে কাজ করতেছে, এমজি কাজ করতেছে নিচের দিকে। সো আর বিপরীত প্রতিক্রিয়া এভাবে আর কাজ করতেছে। সো এমজিকে আমরা চাইলে দুইটো অংশে ভাগ করতে পারি, এমজিকে আমরা চাইলে দুইটো অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের তল বরাবর এমজি সাইন থেটা, আগে পড়াইছিলাম জিনিসগুলা। আর একটা হচ্ছে এইভাবে, এই কোণটা থেটা হইলে আমার এই কোণটা কত হবে, থেটা হবে। সো এটা হচ্ছে কত, এমজি কস থেটা। ওকে, সো এই বস্তুটার ওজন, এটা হচ্ছে এম কেজি ভরের বস্তু, এটা হচ্ছে আমাদের এম কেজি ভরের বস্তু। এই এম কেজি ভরের বস্তুটার ওজন এমজি কাজ করতেছে নিচের দিকে, দেখো এমজি কাজ করতেছে নিচের দিকে। তো এমজি কাজ করতেছে নিচের দিকে, আর তলের প্রতিক্রিয়া আর কাজ করতেছে উপরের দিকে। সো এমজিকে আমরা চাইলে দুইটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে তল বরাবর আর একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। সো তল বরাবর উপাংশটা হচ্ছে আমার এমজি সাইন থেটা, আর লম্ব বরাবর উপাংশটা হচ্ছে আমাদের এমজি কস থেটা। ওকে, সো এখন দেখো এই বস্তুটা যদি এদিক দিয়ে নামা স্টার্ট করে, তাহলে তার বল কোন দিকে কাজ করতেছে, এমজি সাইন থিটা নিচের দিকে। আর ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের কত, এটাই হচ্ছে আমাদের পথ, এই পথটাকে ধরে নিলাম আমরা এস। ওকে, তো এই এম কেজি ভরের বস্তুটা ধরো এদিকে নেমে আসবে। সো এদিকে কোন বলটা কাজ করতেছে, এমজি সাইন থিটা। আর এই যে এ বি দূরত্বটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এস। তাহলে এই ক্ষেত্রে তোমার বস্তুটাকে এখান থেকে এতটুকুতে তুলতে, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে এম কেজি ভরের বস্তুটাকে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে তুলবা, এই বিন্দু থেকে এস দূরত্ব অতিক্রম করিয়ে বি বিন্দুতে তুলছো, তাহলে কি পরিমাণ কাজ হয়েছে, যে পরিমাণ কাজ হয়েছে ওইটাই বিভব শক্তি কিনা, ওইটাই বিভব শক্তি। আবার বলতেছি, এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুটাকে বি বিন্দুতে তুলতে কৃত কাজই হচ্ছে কি, বিভব শক্তি। সো ওই কথাটা আগে লিখো, ওই কথাটা আগে একটু লিখো, লিখো এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুকে বি বিন্দুতে তুলতে, এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুটাকে বি বিন্দুতে তুলতে কৃত কাজই হচ্ছে বিভব শক্তি। এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুকে বি বিন্দুতে তুলতে কৃত কাজই হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে তুমি লিখতে পারো, অর্থাৎ বিভব শক্তি সমান কৃত কাজ। যেহেতু আমি এ বিন্দু থেকে এম কেজি ভরের বস্তুটাকে বি বিন্দুতে তুলতে যে কৃত কাজ করব সেটাই বিভব শক্তি, তাহলে আমরা লিখতে পারি বিভব শক্তি সমান হচ্ছে কৃত কাজ। তাহলে দেখো ইপি সমান ডাব্লিউ। তাহলে এখন কৃত কাজ সমান কি, কৃত কাজ সমান হচ্ছে বল গুণ সরণ, বল গুণ সরণ। তাহলে এখন তোমরা আমাকে বলো, এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠাইতে এখানে কোন বলটা কাজ করতেছে। এ বিন্দু থেকে একটা বস্তুকে এই যে তল বরাবর বি বিন্দুতে উঠাবো, এক্ষেত্রে আমার বল কত একটু কমেন্ট করে জানো, এক্ষেত্রে আমার বল কত সেটা একটু জানো, এক্ষেত্রে আমার বলের ভ্যালু কত ওইটা একটু জানো, ঠিক আছে। দৃষ্টি আহমেদ লিখেছ এমজি সাইন থিটা। ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছো। দেখো আমি এই যে এখান থেকে এখানে তুলবো, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার এমজি এর উপাংশটা কাজ করতেছে না। আমি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে তুলবো, ওজন তো কাজ করবে সবসময় নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে।
ওজন সবসময় কোন দিকে কাজ করবে? ওজন সবসময় কাজ করবে হচ্ছে পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে, অর্থাৎ ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে। এখন আমি এ বিন্দু থেকে বস্তু কণাটাকে কোথায় তুলতেছি? বি বিন্দুতে তুলতেছি। প্রত্যেকটা পয়েন্টে এমজি এর উপাংশটা কিন্তু তল বরাবর কাজ করতেছে। প্রত্যেকটা পয়েন্টে আমার এমজি এর উপাংশ এমজি সাইন থিটাটা কিন্তু তল বরাবর কাজ করতেছে। সো আমরা যেহেতু তল বরাবর তুলতেছি, আমার বলটাও হিসাব করতে হবে তল বরাবর, আর তল বরাবর আমার বল হচ্ছে কত? এমজি সাইন থিটা। সো এখানে লিখে দাও এফ ইকুয়াল হচ্ছে কত? এমজি সাইন থিটা, আর সরণ হচ্ছে কত? এস। এফ ইকুয়াল হচ্ছে এমজি সাইন থিটা, সরণ হচ্ছে এস। সো এখন এই জিনিসটাকে এখন আমি একটু 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 অ্যানালাইসিস করি। এমজি লিখে দিলাম, সাইন থিটাকে এস এর সাথে অ্যাড করে দিব। এমজি ইন্টু কত? এস সাইন থিটা, এমজি ইন্টু এস সাইন থিটা। ওকে, আমাদের এইটা হচ্ছে এস, আর একটা কি দিছে? সাইন থিটা দিছে। তাহলে এখন তুমি একটা জিনিস একটু চিন্তা করে দেখো, আমাদের এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর উপাংশটা কি হবে? এই বরাবর উপাংশটা হবে এস কস থিটা, আর আমাদের লম্ব বরাবর উপাংশটা হবে হচ্ছে এস সাইন থিটা, রাইট? ভালো করে দেখো, আমাদের তলের দৈর্ঘ্য হচ্ছে এস, তলটা ভূমির সাথে থিটা কোণে আনত, তাহলে ভূমি বরাবর আমাদের এস এর উপাংশ কত? এস কস থিটা, আর আমাদের লম্ব বরাবর উপাংশটা কত? এস সাইন থিটা। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। আবার বলতেছি, আমাদের তল বরাবর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এস, এই এসটা ভূমির সাথে থিটা কোণে আনত আছে, তাহলে আমার ভূমি বরাবর উপাংশটা কত? এস কস থিটা, লম্ব বরাবর উপাংশটা কত? এস সাইন থিটা। এখন আমাকে বলো, এটা যদি এস সাইন থিটা হয়, এটাও এস সাইন থিটা না? এটা যদি আমাদের এস সাইন থিটা হয়, তাহলে এটাও কি হবে? এটাও হবে হচ্ছে এস সাইন থিটা, রাইট? এটাও কি হবে? এটাও হবে হচ্ছে এস সাইন থিটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এস সাইন থিটা কিসের সমান? এইচ এর সমান। সো এখান থেকে দেখা যাচ্ছে এস ইন্টু সাইন থিটা সমান এইচ। ওকে, তাহলে আমরা এখানে এস সাইন থিটার পরিবর্তে এইচ লিখতে পারি। তাহলে দেখো এমজি ইন্টু কত? এইচ। সো দেয়ারফর ইপি ইকুয়াল কত? এমজি এইচ। ওকে, এস সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? এইচ লিখতে পারি, বিকজ আমাদের এস সাইন থিটাটা এই বরাবর কাজ করতেছে। সো এটা আর এটা সমান্তরাল, সো এটা যা এটাও তা, সো এটা অ্যাকচুয়ালি এইচ। সো এটা এদিকে উপাংশের বিভাজন অনুযায়ী কি আসলো? এস সাইন থিটা। তাহলে আমাদের এইচ এবং এস সাইন থিটা হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল কত? এস ইন্টু সাইন থিটা। সো এখান থেকে দেখো, এখান থেকেও দেখা যাচ্ছে আমাদের ইপিটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ডেন্ট? এইচ এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের পটেনশিয়াল এনার্জিটা কার উপর ডিপেন্ড করতেছে? এইচ এর উপর ডিপেন্ড করতেছে। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? সো এখান থেকে দেখা যাচ্ছে ইপিটা এখনো কিসের উপর? এইচ এর উপর, অর্থাৎ ইপিটা প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর নির্ভর করতেছে। সো বিভব শক্তিটা প্রামাণ্য তলের সাপেক্ষে উচ্চতার উপর নির্ভর করতেছে, অন্য কিছুর উপর না। তুমি কোন পথে নিয়ে গেছো এটার উপর আমার বিভব শক্তির মানটা ডিপেন্ড করবে না। বিভব শক্তির মানটা ডিপেন্ড করবে একটা বস্তু তার স্বাভাবিক অবস্থা থেকে প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চতায় আছে। আবার বলতেছি, বিভব শক্তি নির্ভর করবে একটা বস্তু স্বাভাবিক অবস্থা থেকে প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চতায় আছে এটার উপর। বিভব শক্তির মানটা একটা বস্তু প্রামাণ্য তলের সাপেক্ষে কত উচ্চায় আছে এটার উপর নির্ভর করবে বিভব শক্তির মান। সো এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, সো গেল আমাদের বিভব শক্তিটা গেল। এরপর হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। স্প্রিংয়ের বিভব শক্তি কি? সো স্প্রিংয়ের বিভব শক্তির কনসেপ্টটা তোমাদেরকে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে পড়াইছিলাম। স্প্রিংয়ের বিভব শক্তিটা তোমাদেরকে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে পড়ানো হয়েছিল। দেখো স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি, স্প্রিংয়ের বিভব শক্তি। তো সিম্পলি স্প্রিংয়ের বিভব শক্তিটা কি? স্প্রিং স্বাভাবিক অবস্থায় থাকে,
এখন স্বাভাবিক অবস্থায় একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থায় থাকাকালে তুমি যদি এক্সপান্ড করো বা প্রসারিত করো অথবা সংকুচিত করে দাও, একটা স্প্রিংকে তুমি ধরো প্রসারিত করতেছো অথবা সংকুচিত করতেছো, তো দেখো স্প্রিংয়ের বিভব শক্তি হচ্ছে একটা স্প্রিংকে তুমি স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত করো অথবা প্রসারিত করো, সংকুচিত করো অথবা প্রসারিত করো, দুইটা করতেই তোমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কাজ করতে হবে। একটা স্প্রিংকে তুমি হয় সংকুচিত করতেছো অথবা সম্প্রসারিত করতেছো, সংকুচিত করো অথবা সম্প্রসারিত করো, তোমাকে একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে, তোমাকে একটা কাজ করতে হবে, ওই কাজটাই স্প্রিংয়ের মধ্যে যে শক্তি হিসেবে জমা থাকবে সেটাই হচ্ছে কি স্প্রিংয়ের বিভব শক্তি। আবারও বলতেছি, একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত বা সম্প্রসারিত করতে যে পরিমাণ কাজ করা হয় সেই কাজটাই স্প্রিংয়ের মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে, সেটাই হচ্ছে কি স্প্রিংয়ের বিভব শক্তি। ওকে, সো লিখো স্প্রিংয়ের বিভব শক্তি। একটা স্প্রিংকে স্বাভাবিক, আজকে হাতুড়ি প্যারেকের কনসেপ্ট দেখাবো। সো আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, যারা যারা থাকবা তারা গেইনার হবা, যারা যারা থাকবা না তারা লুজার হবা, ঠিক আছে? তো দেখো, একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত বা সম্প্রসারিত করতে যে কাজ করা হয়, তাহলে দেখো একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে সংকুচিত বা সম্প্রসারিত করতে যে কাজ করা হয় তা স্প্রিংয়ের মধ্যে যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে, তাই হলো স্প্রিংয়ের বিভব শক্তি, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? তাই হলো স্প্রিংয়ের বিভব শক্তি। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, ঠিক আছে? আমি বেশ কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছি সুরঞ্জন তুমি ক্লাসের মধ্যে অহেতুক কমেন্ট করতেছো, অবাঞ্ছনীয় কমেন্ট। সো আমি কন্ট্রিবিউটর যারা আছো বা গ্রুপের মধ্যে যারা অ্যাডমিন প্যানেলে বা মডারেটর প্যানেলে আছো, আমি একটু রিকোয়েস্ট করব তাদেরকে, এই ছেলেটাকে একটু কি করে দাও, একটু হচ্ছে মিউট করে দাও, ক্লাসের পরিবেশ নষ্ট করতেছে। ওকে, সো একটু দ্রুত করো, ক্লাসের পরিবেশটা নষ্ট হচ্ছে, ইন্টারাপ্টেড হচ্ছে ক্লাস, ওর কমেন্ট বারবার দেখতেছি, বারবার সামনে আসতেছে। সো একটু মিউট করে দাও, সবাই ক্লাসের মধ্যে মনোযোগ দাও, কে কোন দিকে কমেন্ট করতে সেটা দেখার দরকার নেই, এটা দেখলে কিন্তু আলটিমেট লস কিন্তু তোমারই হবে। সো ওই কাজটা করবা না। আচ্ছা, তাহলে দেখো স্প্রিংয়ের বিভব শক্তি, অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি এই ছেলে কমেন্টের পর কমেন্ট করে যাচ্ছে। সো একটু মিউট করে দাও কে আছো, অথবা মডারেটর যারা আছে বা গ্রুপের যারা কন্ট্রিবিউটর আছে, একটু তোমরা মেনশন দাও, একটু মিউট করে দিতে বলো। ওকে, খাই দেয় কাজ নাই, ক্লাসের মধ্যে আসে ফাইসলামি করতে। তাহলে দেখো স্প্রিংয়ের বিভব শক্তি, একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে কতটুকু তুমি সংকুচিত করতেছো বা সম্প্রসারিত করতেছো, এইটা করতে যে কাজটা করতেছো সেই কাজটাই স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, এটাই হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। তাহলে আমি এখন দুইটা কেস দেখাবো, দুইটা কেস আমরা আলোচনা করব। সো স্প্রিংয়ের বিভব শক্তির কনসেপ্টটা যদিও বা আগে পড়াইছিলাম। ধরো এটা হচ্ছে একটা স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা, তুমি স্প্রিংটাকে স্বাভাবিক অবস্থা থেকে কি করছো, ধরো প্রসারিত করছো, তুমি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে প্রসারিত করে দিছো। সো ধরো এই যে প্রসারিত করে ফেলছো। ওকে, একটা স্প্রিংকে তুমি স্বাভাবিক অবস্থা থেকে প্রসারিত করে ফেলছো, ঠিক আছে? তাহলে ধরো এমভর বিশিষ্ট একটা স্প্রিং, এখানে ধরো একটা ব্লক আছে আর কি, এমকেজি ভর একটা ব্লকের সাথে একটা স্প্রিং একটা ধীর অবলম্বন থেকে আটকানো আছে। তো স্প্রিংটা এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, স্প্রিংয়ের নর্মাল
কন্ডিশন। ওকে, এটা হচ্ছে স্প্রিংটার নর্মাল কন্ডিশন, আর এটা হচ্ছে তুমি স্প্রিংটাকে সম্প্রসারিত করছো, সো এটা হচ্ছে এক্সপান্ডেড কন্ডিশন। ওকে, এটা হচ্ছে এক্সপানশন, এটা হচ্ছে এক্সপানশন অফ স্প্রিং। সো দেখো, স্বাভাবিকভাবে স্প্রিংটা এখানে ছিল, তুমি স্প্রিংটাকে টেনে, তাহলে টেনে তুমি কতটুকু সরণ ঘটাইছো দেখো, তুমি ধরো এখান থেকে এতটুকু, এই যে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত এক্স পরিমাণ সরণ ঘটাইছো। সো স্প্রিংটাকে ছেড়ে দিলে কি হবে, স্প্রিংটা আবার এদিকে ফিরে আসতে চাইবে। অর্থাৎ তুমি কোনো কিছুকে বল প্রয়োগ করে বিকৃত করার পর যেদিকে তুমি বিকৃত করছো তার অপোজিট দিকে বস্তুটা ফিরে আসতে চাইবে, সেই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। এই জিনিসগুলো তোমাদেরকে আগে পড়িয়েছি। ওকে, এটা হচ্ছে তাহলে এক্সপানশনের জন্য দেখালাম স্বাভাবিক অবস্থা, তুমি সবসময় তার সাম্যাবস্থা বা নর্মাল কন্ডিশন থেকে সে কতটুকু সংকুচিত হয়েছে বা কতটুকু সম্প্রসারিত হয়েছে ওই জিনিসটা হিসাব করবা। সো দেখো, এখানে আমি স্প্রিংটাকে এক্স পরিমাণ প্রসারিত করলাম। সো এক্স পরিমাণ প্রসারিত করে যেদিকে পাঠাইছি, স্প্রিংটার মধ্যে একটা প্রত্যয়নী বলের উদ্ভব হবে এবং ওই বলটা আমি যেদিকে বিকৃত করছি তার বিপরীত দিকে কাজ করে স্প্রিংটাকে আবার আগের পজিশনে নিয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের কি, এক্সপানশন অফ স্প্রিং। এবার আমরা যদি কম্প্রেশন অফ স্প্রিং দেখি, এখন দেখো কম্প্রেশন অফ স্প্রিং। সো পরের লাইনে লিখো কম্প্রেশন অফ স্প্রিং। সো দেখো, আমাদের নর্মাল অবস্থা হচ্ছে এটা, এখন আমি স্প্রিংটাকে একদম কি কম্প্রেসড করে এখানে নিয়ে আসলাম, স্প্রিংটাকে আমি কম্প্রেসড করে দিলাম। ঠিক আছে, তো আমাদের নর্মাল কন্ডিশন কোথায় ছিল, আমাদের নর্মাল কন্ডিশন ছিল ঠিক এখানে, নর্মাল কন্ডিশন ছিল এখানে। এখান থেকে আমি দেখো এইদিকে এক্স পরিমাণ কম্প্রেসড করে এখানে নিয়ে আসছি। ভালো করে দেখো, আমাদের নর্মাল কন্ডিশন ছিল এখানে, এখানে এক্সপান্ড করে এতটুকু নিয়ে গেছি, আর এখান থেকে আবার কম্প্রেস করে বা সংকুচিত করে এই যে এখান থেকে কোথায় নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, আর এটা হচ্ছে ধরো সি বিন্দু। সো এটা এই পুরো লাইনটাই হচ্ছে ধরো এ বিন্দু। অর্থাৎ আমাদের নর্মাল কন্ডিশনটা কোথায় থাকবে, নর্মাল কন্ডিশনটা আমাদের এ বিন্দুতে থাকবে। সো এ বিন্দু থেকে আমি এক্স পরিমাণ তোমার এক্সপান্ড করে বি বিন্দুতে নিয়ে গেছিলাম, প্রসারণ ঘটাইছিলাম। সো প্রসারণের অপোজিটে একটা প্রত্যয়নী বল কাজ করে স্প্রিংটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবে। এখন আমি কি করছি, এখন আমি এ বিন্দু থেকে এক্স পরিমাণ সংকোচন ঘটিয়ে সি বিন্দুতে আনছি। তাহলে এখন প্রত্যয়নী বলটা কোন দিকে কাজ করবে, এখন প্রত্যয়নী বলটা তুমি যেদিকে সরণ ঘটাইছো, মানে আমি চাপ দিয়ে কি করে ফেলছি, সংকুচিত করে ফেলছি, যেদিকে চাপ দিছি, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করে সরণ ঘটাইছি, অর্থাৎ আমি যেদিকে সরণ ঘটাইছি, যেদিকে সরণ ঘটিয়ে আমি সংকুচিত করছি, যেদিকে সরণ ঘটিয়ে সংকুচিত করছি তার বিপরীত দিকে আবার স্প্রিংটা কি ছুটে আসতে চাইবে। তাহলে দেখো, আমি সরণ ঘটাইছি কোন দিকে, এই দিকে সরণ ঘটাইছি আমি এই দিকে। দেখো, ইনিশিয়ালি নর্মাল কন্ডিশনে কিন্তু আমার এখানে থাকার কথা। সো এখান থেকে আমি সরণ ঘটাইছি এদিকে, স্প্রিংটা সরণ যেদিকে ঘটাইছি, স্প্রিংটা যখন ছেড়ে দিব তখন স্প্রিংটা এদিকে যাইতে চাইবে। অর্থাৎ এক্ষেত্রে আমার প্রত্যয়নী বলটা কোন দিকে কাজ করতেছে, যেদিকে সরণ ঘটাইছি তার বিপরীতে। এদিকে আমি সরণ ঘটাইছি বা প্রসারিত করছি কোন দিকে, এইদিকে, ছেড়ে দিলে বস্তুটা আবার কি আগের অবস্থায়। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস শিওর হলাম, তুমি সংকুচিত করো বা সম্প্রসারিত করো, যেটাই করো না কেন, বলটা উঠে ফেললে এটা আবার কি আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসার জন্য তার মধ্যে একটা প্রত্যয়নী বল কাজ করবে, এবং সেই প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্সটা সবসময় তুমি যেদিকে তুমি ডিপ্রেশন ঘটাইছো বা যেদিকে তুমি ডিফর্ম করছো, যেদিকে তুমি বিকৃতি ঘটাইছো তার অপোজিটে কাজ করে স্প্রিংটাকে আবার ইনিশিয়াল কন্ডিশনে নিয়ে আসতে চাইবে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যয়নী বল আর সরণ পরস্পর বিপরীতমুখী, প্রত্যয়নী বল আর সরণ পরস্পর বিপরীতমুখী। কিন্তু এখানে একটা কথা আমি তোমাদেরকে বলছিলাম, প্রত্যয়নী বল আর সরণ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ তুমি যত বেশি সরণ ঘটাবা তত বেশি এটা প্রত্যয়নী বল লাভ করে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে। তাহলে এই কথাগুলো আমি আগেও পড়াইছিলাম, তাহলে দেখো প্রত্যয়নী বল আর সরণ হচ্ছে পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ F is proportional to -x। সো এখান থেকে আমরা F ইকুয়াল হচ্ছে kx মাইনাস kx। তো এই জিনিসগুলো আগেও পড়ানো হয়েছিল, যেখানে k হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, যাই তুমি বলতে পারো, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা শুধু নেগেটিভ চিহ্ন কি মিন করে, নেগেটিভ সাইন মিন করে বল আর সরণ পরস্পর বিপরীতমুখী, নেগেটিভ সাইন মিন করে বল ও সরণ পরস্পর বিপরীতমুখী।
সো নেগেটিভ সাইন মিন করতেছে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল ভ্যালু কি পাবো? আমরা এখান থেকে অ্যাবসলিউট ভ্যালু পাবো F = kx। তাহলে এখন আমি ধরো এখান থেকে একটা ক্ষুদ্র দূরত্ব কনসিডার করে নিলাম dx, এখানে আমি একটা ক্ষুদ্র দূরত্ব কনসিডার করে নিলাম dx, এখানেও ঠিক সেম আমি একটা ক্ষুদ্র দূরত্ব কনসিডার করে নিলাম, যেটা হচ্ছে কত? যেটা হচ্ছে dx। তাহলে এই ক্ষুদ্র দূরত্ব সংকুচিত করতে বা সম্প্রসারিত করতে আমার কৃত কাজটাও হবে ক্ষুদ্রতর। ভালো করে বোঝো, আমি এই যে সরণ হচ্ছে x পরিমাণ, সো x থেকে আমি একটা ক্ষুদ্র সরণ কনসিডার করে নিলাম dx, সম্প্রসারণের ক্ষেত্রেও আমি dx কনসিডার করলাম, সংকোচনের ক্ষেত্রেও আমি কিন্তু dx কনসিডার করছি। সো dx সরণের জন্য আমাদের কৃত কাজটা হবে খুবই ক্ষুদ্র, dw পরিমাণ। তাহলে লিখো, সুতরাং এক্ষেত্রে কৃত কাজ লিখো, এক্ষেত্রে লিখো মনে করি ক্ষুদ্র সরণ dx, মনে করি ক্ষুদ্র সরণ কত? ক্ষুদ্র সরণ dx। সুতরাং এক্ষেত্রে কৃত কাজ, এক্ষেত্রে আমার কৃত কাজ কি হবে? এই ক্ষেত্রে আমার কৃত কাজ হবে হচ্ছে dw সমান f of dx। সো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের টোটাল অ্যামাউন্ট অফ কৃত কাজ বের করার জন্য, টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বের করার জন্য আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সো এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থায় আমার সরণ কত? সাম্যাবস্থায় সরণ কত? আমরা সবাই জানি সাম্যাবস্থায় সরণ হচ্ছে 0। সো সাম্যাবস্থায় সরণ হচ্ছে 0। সো 0 to x, এখানে হচ্ছে আমার সরণ x, 0 to এখানে হচ্ছে সরণ x। তো আমি যদি 0 থেকে x লিমিটের মধ্যে, 0 থেকে x লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেট করি, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেয়ে যাব। তাহলে দেখো, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন অফ dw সমান ইন্টিগ্রেশন f of dx। সো 0 to x লিমিটের মধ্যে করতে হবে। তাহলে এখন দেখো, ইন্টিগ্রেশন dw সমান কত? আমাদের ইন্টিগ্রেশন dw সমান হচ্ছে w ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to x, f ইকুয়াল কত? f ইকুয়াল হচ্ছে kx। সো kx লিখে দিবা, kx dx। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। তো এখন দেখো w ইকুয়াল kটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে 0 to x dx। সো ইন্টিগ্রেশন x dx সমান হচ্ছে x²/2, এটা আগেও করাইছি, x²/2 0 to x। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি w সমান k, হাফ বাইরে চলে আসবে, x² - 0²। সো দেখো, এখন হচ্ছে আমাদের w ইকুয়াল কত? হাফ অফ k x²। সো এখন আমাদের এই যে সংকোচন বলো অথবা সম্প্রসারণ বলো, দুই ক্ষেত্রেই যেদিকে সরণ ঘটাইছো তার বিপরীতে বল, যেদিকে সরণ ঘটাইছো তার বিপরীতে বল। সো দুই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কৃত কাজ কত? হাফ অফ কে এক্স স্কোয়ার। সো স্প্রিংকে সংকুচিত করতে বা সম্প্রসারিত করতে যে কৃত কাজ, ওইটাই তো স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। সো এখন আমরা লিখতে পারি, এখন এই কৃত কাজই হলো, দেখো এই কৃত কাজই হলো স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি, স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি। সো দেয়ারফর আমাদের ইপি সমান কত? স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি ই সমান কত? ই সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি ইপি সমান ই সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, এটাকে ই দ্বারা যদি ডিনোট করি, সো স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? হ্যাঁ, যাদের যাদের ছুটি লাগবে তারা ক্লাস থেকে বের হয়ে যেতে পারো। আমি আগেই বলছি এখানে চ্যাপ্টারটা অনেক দিন ধরে চলতেছে, শেষ হচ্ছে না, বিকজ প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়ানো হচ্ছে অ্যান্ড ডিটেলসে পড়াতে গিয়ে টাইম লাগতেছে। যাদের যাদের ছুটি লাগবে তারা নিজ দায়িত্বে ক্লাস থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নেই। বাট চ্যাপ্টারটা যেহেতু শেষ করতে হবে, আমি শুরু থেকেই বলে রাখছি যে আজকে লং ডিউরেশন ক্লাস হবে। সো এখন আমরা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তিটা হিসাব করব। এখন আমরা শক্তির লাস্ট পার্ট হচ্ছে সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তি, যেটা দিয়ে আমাদের শক্তির নিত্যতাও প্রুফ করা যায়, যেটা দিয়ে তোমার অনেক ধরনের সিকিউ আসে। সো ওই জিনিসগুলো আমাদের করতে হবে। সো যাদের যাদের ছুটি লাগবে বা যাদের যাদের ক্লাসের মধ্যে থাকতে ইচ্ছা করতেছে না, তারা ক্লাস থেকে যেতে পারো, তোমরা পরে দিয়ে রেকর্ডেড করে নিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তো এখন আমরা দেখব শক্তির নিত্যতা কি বলে।
এখন আমরা দেখব হচ্ছে শক্তির নিত্যতা কি। চলে যেতাম কিন্তু রেকর্ড ক্লাস ভালো লাগে না, তাহলে ক্লাস করো, ক্লাস করো, ওকে। তাহলে দেখো শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা হচ্ছে কি, এটা এগুলো আমরা সবাই জানি, এগুলো একদম 9-10 থেকে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। শক্তির নিত্যতা হচ্ছে এই মহাবিশ্বে নতুন কোনো শক্তি সৃষ্টি করাও সম্ভব না, কোনো শক্তিকে ধ্বংস করে ফেলাও একেবারে সম্ভব না। তুমি শুধু কি করতে পারো, একটা শক্তিকে আরেকটা শক্তিতে কনভার্ট করতে পারো, শক্তির একটা ফর্মকে আরেকটা ফর্মে কি করতে পারো, তুমি কনভার্ট করতে পারো, কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কি থাকবে, সবসময় ফিক্স থাকবে। এটাই হচ্ছে আমাদের কি শক্তির নিত্যতা। সো শক্তির নিত্যতা লেখো। শক্তির নিত্যতা হচ্ছে এই শক্তি সৃষ্টি করা যায় না, সৃষ্টি করা যায় না, ধ্বংস করাও যায় না, ধ্বংস করাও যায় না। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। সো দেখো, শক্তি তুমি সৃষ্টিও করতে পারবে না, শক্তিকে তুমি ধ্বংস করতে পারবে না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করতে পারবা। সো এই জিনিসটা লেখা হয় নাই, একটু লিখে নিবা। শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। সো এই জিনিসটা একটু এখানের মধ্যে লিখে রাখবা, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। এই লাইনটার পরে ওই লাইনটা লিখবা, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, রূপান্তর করা যায়। তাহলে শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাহলে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, অর্থাৎ আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি অলওয়েজ কি থাকবে, কনজার্ভ থাকবে। সো এখন ওইটার ক্ষেত্রে আমরা একটা প্রমাণ দেখি, শক্তির নিত্যতা যে সবসময় সংরক্ষিত থাকবে, ওটার জন্য আমরা একটা প্রমাণ দেখি। তাহলে দেখো, ধরো এটা হচ্ছে আমাদের সারফেস, এটা হচ্ছে আমাদের সারফেস। সারফেসের মধ্যে একটা, আমি একটু দ্রুত আগাচ্ছি বিকজ জিনিসগুলো তোমরা আগে থেকেই হালকা হালকা জানো। সো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কেজি ভরা একটা বস্তু সারফেসের মধ্যে আছে, এই বিন্দুটা হচ্ছে ধরো এই বিন্দু, না এটা ধরো হচ্ছে, এটা হচ্ছে সি বিন্দু। একটা কেজি ভরের বস্তু ভূমির মধ্যে সি বিন্দুতে আছে, সি বিন্দুতে আছে, রাইট। সো সি বিন্দু থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে কেজি ভরের বস্তুটাকে তোলা হলো। সি বিন্দু থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে আমি কি করলাম, কেজি ভরের বস্তুটাকে তুললাম। ওকে, এখন দেখো এখন এ বিন্দুতে বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। ওকে, এই উচ্চতাটা হচ্ছে কত, এই উচ্চতাটা হচ্ছে আমার এইচ, এই উচ্চতাটা হচ্ছে এইচ। এখন আমি কি করলাম, এ বিন্দুতে আমরা বস্তুটার মোট শক্তি হিসাব করলাম, ঠিক আছে। এ বিন্দুতে আমরা বস্তুটার মোট শক্তি হিসাব করলাম। তাহলে দেখো, এ বিন্দুতে এসে বস্তুটা ফিক্সড না, সো এ বিন্দুতে বস্তুটার বেগ শূন্য। সো এই বিন্দুতে যদি বস্তুটার বেগ শূন্য হয়, তাহলে এই বিন্দুতে বস্তুটার কোন শক্তি শূন্য হবে, সবাই বলো। এই বিন্দুতে বস্তুটার বেগ শূন্য। দেখো, এই বিন্দুতে বস্তুটির বেগ শূন্য, সুতরাং আমরা জানি ই কে সমান কত। আচ্ছা, দেখি তোমাদের কমেন্টগুলো। ওকে, গতিশক্তি শূন্য, গুড। সো কথা হচ্ছে ই কে সমান আমরা সবাই জানি হাফ অফ এম ভি স্কোয়ার। সো ভি যেহেতু জিরো, এই বিন্দুতে যেহেতু বস্তুটার বেগ শূন্য, ভি যেহেতু জিরো, তাহলে আমাদের হাফ এম জিরো, জিরো স্কোয়ার ইকুয়াল কত, জিরো। সো আমাদের এই বিন্দুতে গতিশক্তি কত, শূন্য। তাহলে এই বিন্দুতে আমাদের সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে কি, বিভব শক্তি। এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে সম্পূর্ণ শক্তি হলো
বিভব শক্তি। তো সুতরাং এই বিন্দুতে বিভব শক্তি কত? এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান, তাহলে দেখো এই বিন্দুতে বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি ইপি সমান mgh, একটু আগে প্রুফ করছি। সো বিভব শক্তি ইপি সমান কত? mgh। ওকে, এই বিন্দুতে বিভব শক্তি সমান হচ্ছে mgh। সো এই বিন্দুতে মোট শক্তি কত? এই বিন্দুতে মোট শক্তি ই সমান কত? ইপি প্লাস ইকে। তাহলে এই বিন্দুতে আমাদের মোট শক্তি কত? এই বিন্দুতে আমাদের মোট শক্তি হচ্ছে ইপি প্লাস ইকে। সো ইপি কত? ইপি হচ্ছে mgh আর ইকে কত? 0। তাহলে কত? mgh। তাহলে এই বিন্দুতে আমার মোট শক্তি হচ্ছে কত? এই বিন্দুতে আমার মোট শক্তি হচ্ছে mgh। এবার আসো, এবার আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এবার ধরো আমি এই বস্তুটাকে এক্স ছেড়ে দিছি, এই বিন্দুটাকে আমি এখন ধরো বস্তুটাকে ছেড়ে দিছি, তাহলে দেখো এখন কি হবে? এই বিন্দু থেকে যখন আমি বস্তুটাকে ছেড়ে দিব, এটা নিচের দিকে পড়বে। সো আমি ধরে নিলাম এই বিন্দু থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়ার ফলে বস্তুটা এই বিন্দু থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে ধরো বি বিন্দুতে আসছে। এই বিন্দু থেকে এক্স দূরত্ব অতিক্রম করে এম কেজি ভরের বস্তুটা কোথায় আসছে? বি বিন্দুতে আসছে। তাহলে দেখো এই বিন্দু থেকে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে? এই বিন্দু থেকে বস্তুটা এক্স দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে? এক্স দূরত্ব অতিক্রম করে বস্তুটা বি বিন্দুতে আসছে। তাহলে এখন দেখো বি বিন্দুতে কিন্তু বস্তুটার বেগও আছে, রাইট? কারণ এই বিন্দু থেকে যে বি বিন্দুতে বস্তুটা আসছে, এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় বস্তুটা একটা সার্টেন একটা ভেলোসিটি নিয়ে পড়ছে না? সো এই বিন্দু থেকে বি বিন্দুতে আসলে বি বিন্দুতে বস্তুটার একটা কি থাকবে? বেগ থাকবে। তাহলে এখানের মধ্যে বেগ এক্সিস্ট করবে। সো যেখানে বেগ এক্সিস্ট করবে ওখানে অবশ্যই গতিশক্তি এক্সিস্ট করবে, রাইট? যেখানে বেগ এক্সিস্ট করবে ওখানে আমাদের গতিশক্তি এক্সিস্ট করবে। এখন দেখো ভূমি থেকে বি বিন্দুতে কত উচ্চতায় আছে? এখন দেখো এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এইচ, এক্স, এখান থেকে এ থেকে বি হচ্ছে এক্স আর পুরোটা হচ্ছে এইচ। তাহলে এখন বলো ভূমি থেকে বি বিন্দুটা কত উচ্চতায় আছে? এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে সি বিন্দু, এই দূরত্বটা হচ্ছে এইচ মাইনাস এক্স। সো এখন আমাদের বি বিন্দুতে গতিশক্তি আছে কেন? কারণ এ থেকে বিতে আসার সময় বি বিন্দুতে বস্তুটার মধ্যে বেগ ছিল। সো বেগ যেহেতু ছিল সেহেতু অবশ্যই আমাদের বি বিন্দুতে কি থাকবে? গতিশক্তি থাকবে। আবার অ্যাট দ্য সেম টাইম ভূমি থেকে সে কতটুকু উঁচায় আছে? এইচ মাইনাস এক্স পরিমাণ, অর্থাৎ ভূমিতে সে নাই, সে ভূমি থেকে একটা সার্টেন হাইট পর্যন্ত উপরে আছে। সো ভূমি থেকে একটা বস্তু যদি সার্টেন হাইট উপরে থাকে তখনও তার মধ্যে কিছু এনার্জি স্টোরড আছে যেটা দ্বারা সে নিচে নামতে পারবে। সো বি বিন্দুতে বস্তুটার ওই স্টোরড এনার্জিটার নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। যেহেতু সে এখনও সারফেসে আসে নাই, এখনও সে প্রামাণ্য তলের সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আছে। সো প্রামাণ্য তলের সাপেক্ষে কোনো বস্তু যদি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত থাকে তাহলে বস্তুটার মধ্যে অবশ্যই কি থাকবে? বিভব শক্তি থাকবে। তাহলে দেখো, তাহলে মনে করি, আচ্ছা মনে করার তো আর দরকার নেই, এত ভাষা লেখার দরকার নেই, জাস্ট মেইন জিনিসটা লিখো। তাহলে বি বিন্দুতে আমার গতিশক্তি কত? বি বিন্দুতে গতিশক্তি, রাইট? বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান কত? হাফ অফ এম ভি স্কোয়ার, রাইট? হাফ অফ এম ভি স্কোয়ার। এখন দেখো বস্তুটা যখন এখানে ছিল, এখানে তার বেগ কি ছিল? আদি বেগ 0 ছিল না? এখানে তার বেগ হয়েছে কত? ভি। তাহলে দেখো আমরা সবাই জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g। এবার বলো এখানে এইচ নাকি অন্য কিছু? এখন এখানে কি হবে বলো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g কত হবে? এইচ হবে নাকি এক্স হবে নাকি এইচ মাইনাস এক্স হবে? কমেন্ট করে জানাও। এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, বি বিন্দুতে আমরা বেগ ক্যালকুলেট করতেছি। সো আমরা গতির সমীকরণ থেকে জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g। এখানে কি এক্স হবে নাকি এইচ মাইনাস এক্স হবে নাকি এইচ হবে? একটু কমেন্ট করে জানাও। যারা এইচ মাইনাস এক্স কমেন্ট করছো সবার অ্যান্সার ভুল। যারা এইচ মাইনাস এক্স অ্যান্সার করছো সবার অ্যান্সার ভুল। নো, এইচ মাইনাস এক্স না, এক্স অ্যান্সার করছো গুটি কয়েকজন। এখন সবাই লাইন ধরে এক্স কমেন্ট করবে আমি জানি। সো এই যে লাইন ধরে এক্স কমেন্ট করা শুরু হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল এক্স কমেন্ট করছো কে? একটু দেখি, সায়েদ লাবিত। ওকে, আচ্ছা এক্স হবে কারণ আমরা গতিশক্তি হিসাব করতেছি। তাহলে দেখো সে ছিল আমার এই বিন্দুতে, এই বিন্দু থেকে এক্স দূরত্ব অতিক্রম করে বিতে আসছে।
তাহলে গতিশক্তি হিসাব করার সময় তোমাকে সব সময় মাথায় রাখতে হবে কোন দূরত্বে ছিল, ওখান থেকে কোথায় আসছে, ওই দূরত্বটা তুমি মাপবা কিসের জন্য, গতিশক্তি বের করার জন্য। আর প্রামাণ্য তলের সাথে কত উচ্চতায় আছে ওটার জন্য মাপবা বিভব শক্তি। আর কোথা থেকে কোথায় আসছে, কত দূরত্ব অতিক্রম করে আসছে, ওইটা মাপবা গতিশক্তিতে। ইজ দ্যাট ক্লিয়ার? আবার বলতেছি, গতিশক্তি হিসাব করার সময় কোনখান থেকে কোথায় আসছে এটার উপর নির্ভর করবে কি, গতিশক্তি। আর প্রামাণ্য তলের সাপেক্ষে কত উঁচাই ছিল এটার উপর নির্ভর করবে কি, বিভব শক্তি। তাহলে দেখো এখানে আমি লিখবো হচ্ছে এক্স, বিকজ আমার সেটা এ বিন্দু থেকে, বস্তুটা এ বিন্দু থেকে এক্স পরিমাণ সরে কোথায় আসছে, বি বিন্দুতে আসে, তাহলে এটা হচ্ছে এক্স। সো এখন দেখো শুরুতে বস্তুটার বেগ 0 ছিল, সো আদি বেগ 0, এই বিন্দুতে আদি বেগ ছিল 0, 2gx, তাহলে লিখো হাফ এম ইন্টু 2gx, সো 2 কাটা গেলে আর কত থাকে, mgx। তাহলে আমাদের বি বিন্দুতে গতিশক্তি কত, বি বিন্দুতে আমাদের গতিশক্তি হচ্ছে mgx। এখন আবার বি বিন্দুতে দেখো সে প্রামাণ্য তলের সাপেক্ষে h মাইনাস এক্স উঁচায় আছে, সো এই ক্ষেত্রে আমার বিভব শক্তি থাকবে। সো বিভব শক্তি কত কমেন্ট করে জানাও, বিভব শক্তি কত জানাও। সো বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এমজি। দূরত্বটা কত হবে একটু জানাও, দূরত্বটা কত হবে জানাও। ওকে, নবুর আলী প্রধান তুমি কারেক্ট অ্যান্সার করেছো, এইচ মাইনাস এক্স। গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার করছো, এইচ মাইনাস এক্স। সো আমাদের বিভব শক্তি হচ্ছে প্রামাণ্য তলের সাপেক্ষে কত উঁচাই ছিল, সো এটা হচ্ছে এমজি এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের দেখো সুতরাং মোট শক্তি ই সমান কত, ইপি প্লাস ইকে। তাহলে আমাদের ই সমান, দেখো এখন আমরা মোট শক্তি ক্যালকুলেট করতেছি, এখন আমরা কি করতেছি, মোট শক্তি ক্যালকুলেট করতেছি। সো ই সমান ইপি কত, ইপি হচ্ছে এমজি এইচ মাইনাস এক্স প্লাস ইকে কত, ইকে হচ্ছে এমজি এক্স। সো ক্যালকুলেট করো, এমজি এইচ মাইনাস এমজি এক্স প্লাস এমজি এক্স। সো দেখো আমাদের এমজি এক্স কাটে, তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ই সমান হচ্ছে এমজি এইচ। সো দেখো আমাদের এ বিন্দুতেও আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ছিল এমজি এইচ, আমাদের বি বিন্দুতেও টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত, এমজি এইচ। এবার আসো সি বিন্দুতে এইচ এর ভ্যালু কত, যখন বস্তুটা একদম এ বিন্দু থেকে টোটাল কোথায় নেমে আসবে, সি বিন্দুতে নেমে আসবে। ভালো করে খেয়াল করো, এই সি বিন্দুতে কোত্থেকে নামছে, একদম অ্যাকচুয়াল ঘটনা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো বস্তুটা অ্যাকচুয়ালি এ বিন্দু থেকে টোটাল কোথায় নামছে, সি বিন্দুতে নামছে। সো সি বিন্দুতে নামার পর আমাদের এইচ এর ভ্যালু কত, সি বিন্দুতে আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের সি বিন্দুতে বিভব শক্তি কত, সি বিন্দুতে ইপি সমান কত, 0। সো ইকে সমান কত, ইকে সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। সো রীতিমতো হাফ অফ এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g। আচ্ছা এখন কত হবে বলো, এখন আমাদের দূরত্ব কত হবে বলো। সি বিন্দুতে আমি আগেই বলে নিছি যে সি বিন্দুতে বস্তুটা অ্যাবসলিউটলি বা অ্যাকচুয়ালি কোনখান থেকে পড়ছে, এই বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, রাইট? বি বিন্দু থেকে কিন্তু না, এই বিন্দু থেকেই কিন্তু আসছে। আমরা জাস্ট মাঝখানে একটা পয়েন্ট কনসিডার করে নিছিলাম, বাট সে আসছে কোনখান থেকে, এই বিন্দু থেকে। জাস্ট মাঝখানে একটা পয়েন্ট কনসিডার করে নিয়ে দেখাইছি, এখানেও আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কি থাকবে, সেম থাকবে। বাট সি বিন্দুতে বস্তুটা অ্যাকচুয়ালি কোন হাইট থেকে পড়ছে, এই বিন্দু থেকে পড়ছে, এই যে এখান থেকেই তো সে ভূমিতে পড়ছে। সো এখানে আমাদের এইচ এর ভ্যালুটা কত হবে। ওকে, সবাই কারেক্ট আনসার করছো। এখানে অ্যাকচুয়ালি আমাদের এইচ এর ভ্যালু হবে 2g কত, 2g এইচ। তাহলে এখন দেখো, সুতরাং ই কে সমান হাফ এম, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2g এইচ। তাহলে দেখো হাফ এম ইন্টু 2g এইচ সমান mgh। সো তাহলে এখন আমরা যদি সি বিন্দুতে মোট শক্তি হিসাব করি, সো মোট শক্তি দেখো, মোট শক্তি ই সমান হচ্ছে কত, ইপি প্লাস ইকে। সো ইকে তো আমাদের ইপি তো 0 আর ইকে হচ্ছে কত, mgh। সো আমাদের সি বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুতে আমার মোট শক্তি হচ্ছে mgh। ওকে, সি বিন্দুতে আমার মোট শক্তি হচ্ছে mgh। সো এই জিনিসটা দিয়ে, এই ফরমেশনটা দিয়ে তোমাদের ম্যাথ আসবে পরীক্ষায়। তাহলে দেখো আমাদের এ বিন্দুতেও মোট শক্তি ছিল mgh, বি বিন্দুতেও আমাদের মোট শক্তি হচ্ছে mgh, সি
সি বিন্দুতেও আমাদের মোট শক্তি হচ্ছে কত, mgh। এভাবে তুমি বস্তুটার গতিপথের যে কোনো বিন্দুই কনসিডার করো না কেন, প্রত্যেকটা বিন্দুতে তুমি টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি পাবা mgh, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কি কনজার্ভ, বা প্রত্যেকটা বিন্দুতে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কি সমান। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে নতুন কোনো শক্তি সৃষ্টি করা সম্ভব হয় নাই, ধ্বংস করা সম্ভব হয় নাই। শুধু দেখো যখন ম্যাক্সিমাম হাইটে ছিল তখন তার মধ্যে ছিল বিভব শক্তি, যখন সে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে তখন বিভব শক্তিটা আস্তে 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 গতিশক্তিতে কনভার্ট হয়েছে। একদম ভূমিতে এসে তার হাইট জিরো, তার মানে ভূমিতে তার বিভব শক্তিটা জিরো, ভূমিতে বস্তুটার সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে কি গতিশক্তি। সো টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা কিন্তু সবসময় কি সমান, এটাই হচ্ছে শক্তির নিত্যতা। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, মুছে দিচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে শক্তি। এখন আমরা দেখব হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে শক্তি। ওকে, নিচের দিকের লাইনটা হচ্ছে ই সমান ইপি প্লাস ইকে, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইপি প্লাস ইকে, আর ইকে কত, ইকে হচ্ছে mgh আর ইপি হচ্ছে জিরো। সো জিরো প্লাস mgh হচ্ছে জিরো। সো এখন দেখো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে শক্তি। এখন হচ্ছে সরল ছন্দিত স্পন্দন জিনিসটা কি, ওই জিনিসটা আমাদের একটু জানতে হবে। সরল ছন্দিত স্পন্দন, সো তোমাদের এটা পর্যায়বৃত্ত গতিতে আছে। পর্যায়বৃত্ত গতি এখনও তোমাদের পড়ানো হয় নাই। সো পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটাও আমি পড়াবো তোমাদেরকে, বাট আমার পরে হয়তো চিন্ময় ভাইয়া ক্লাস নিবে, চিন্ময় ভাইয়ার পর হয়তো আমি পর্যায়বৃত্ত গতিটা আবার স্টার্ট করব। সো পর্যায়বৃত্ত গতির একটা পার্ট এখানে কাজ ক্ষমতা শক্তির মধ্যে দিয়ে দিছে, যেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে শক্তি। সো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে তোমাকে যদি শক্তিটা জানতে হয় তাহলে আগে তোমাকে সরল ছন্দিত স্পন্দন কি ওই জিনিসটা জানা লাগবে। এরপর হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে তোমার বেগের রাশিমালা কি, স্মরণের রাশিমালা কি, ওই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এখন তোমাদের বইতে কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারগুলোর মধ্যে আমি দেখলাম যে জিনিসগুলো মুখস্থ আকারে বসাই দিছে, কারণ এই জিনিসগুলো তোমার পর্যায়বৃত্ত গতিতে কি করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে এই জন্য। তাহলে এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আমাদের কি করতে হবে, সরল ছন্দিত স্পন্দন গতিটা কি ওই জিনিসটা বুঝতে হবে। সো এটার জন্য আমি একটা পেন্ডুলাম আঁকাই, এটার জন্য আমি একটা সিম্পল পেন্ডুলাম আঁকাই। সো সিম্পল পেন্ডুলাম হচ্ছে একটা পয়েন্ট অফ সাসপেনশন বা ঝুলন বিন্দু থেকে তুমি একটা ববকে ঝুলাই দিবা। তুমি সিম্পল পেন্ডুলাম, এটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম, যে ঝুলন বিন্দু থেকে তুমি কি করছো, একটা বব, একটা ভারী বস্তুকণাকে ঝুলাই দিছো সুতার সাহায্যে। এবার তুমি ধরো এখান থেকে ববটাকে টেনে এতটুকু পর্যন্ত উঠাইছো, ববটাকে তুমি টেনে, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে কি সাম্যাবস্থা, ও বিন্দু হচ্ছে আমার সাম্যাবস্থা, সাম্যাবস্থা। তো তুমি কি করছো, তুমি সাম্যাবস্থান থেকে ববটাকে টেনে কোথায় উঠাইছো দেখো, তুমি সাম্যাবস্থা থেকে ববটাকে টেনে এখানে উঠাইছো, রাইট। তাহলে বলো তো তুমি স্মরণ কোন দিকে ঘটাইছো, স্মরণ ঘটাইছো এদিকে, অর্থাৎ এই পাশে স্মরণ ঘটাইছো, অর্থাৎ এই দিকে এক্স পরিমাণ ধরো স্মরণ ঘটাইছো, রাইট। তুমি সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ স্মরণ ঘটিয়ে ববটাকে কোথায় তুলছো, এখানে তুলছো। অর্থাৎ তুমি সাম্যাবস্থা থেকে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে তুমি যখন ববটাকে এক্স পরিমাণ টেনে এখানে নিয়ে যাবা, তখন বস্তুটা আসলে এখান থেকে কোথায় উঠে যাবে, এখানে উঠে যাবে, বিকজ উপরের দিকে একটা সুতার টান আছে। তো দেখো যখন তুমি সাম্যাবস্থা থেকে এক্স পরিমাণ সরিয়ে ধরো, এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুতে নিয়ে আসছো, ঠিক আছে, এটা এ বিন্দুতে নিয়ে আসছো। এখন যখন তুমি ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার পর বস্তুটা আবার এদিকে পড়তে চাইবে না। তো ছেড়ে দেওয়ার পর বস্তুটা কোন দিকে ফিরে আসতে চাইবে, সাম্য অবস্থানের দিকে ফিরে আসতে চাইবে, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর বস্তুটা কোন দিকে ফিরে আসতে চাইবে, সাম্য অবস্থানের দিকে ফিরে আসতে চাইবে। অর্থাৎ
তুমি যেদিকে সরণ ঘটাইছো, ওই যে স্প্রিংয়ের মতো, যেদিকে তুমি সরণ ঘটাইছো তার বিপরীত দিকে বস্তুটা ফিরে আসতে চাইবে। অর্থাৎ যেদিকে তুমি সরণ ঘটাইছো সরণের বিপরীতে বস্তুটার মধ্যে একটা প্রত্যয়নী বল কাজ করবে। তাহলে প্রত্যয়নী বলটা কোন দিকে? সাম্য অবস্থানের দিকে। সেম কাজটা তুমি এদিকে করো, এটাকে এদিকে টেনে নিয়ে যাও, এদিকে টেনে তুমি ধরো এখানে নিয়ে আসছো, বস্তুটাকে তুমি ধরো টেনে এখানে নিয়ে আসছো, রাইট? তো তুমি সরণ ঘটাইছো কোন দিকে? এখন তুমি সরণ ঘটাইছো এই যে এদিকে, এইদিকে সরণ ঘটাইছো, ওকে, এইদিকে সরণ ঘটাইছো এক্স পরিমাণ সরণ ঘটাই তুমি এতটুকু তুলছো। তাহলে তোমার বলটা কোন দিকে কাজ করবে? বলটা কাজ করবে কোন দিকে? সাম্য অবস্থানের দিকে। অর্থাৎ তুমি যেদিকে সরণ ঘটাবা, যেদিকে তুমি সরণ ঘটাবা বস্তুটা তার বিপরীত দিকে ফিরে আসতে চাইবে, যেদিকে তুমি সরণ ঘটাবা বস্তুটা তার বিপরীত দিকে ফিরে আসতে চাইবে। সো এই ধরনের গতিগুলাই হচ্ছে কি সরল ছন্দিত স্পন্দন গতি। সো সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতিতে কি হয়? এই গতিপথটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কেন? কারণ ববটা কন্টিনিউয়াস এভাবে কি দুলতে থাকবে। আসলে অনেক কিছুই চলে আসে যেগুলো অ্যাকচুয়ালি লাগবে না, বাট যতটুকু লাগবে ততটুকুই আমি দেখাচ্ছি। তো দেখো এখানের মধ্যে এই ববটা কন্টিনিউয়াসলি এভাবে দুল দিতে থাকবে। অর্থাৎ একটা সার্টেইন পয়েন্টকে একটা সার্টেইন পিরিয়ড অফ টাইম পরপর বারবার কিন্তু কি করতেছে? অতিক্রম করতেছে। এই ধরনের গতিপথ হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সো এই গতিপথটা যদি এই লিমিটেশনের মধ্যে হয় তাহলে বস্তুটা আমি মনে মনে ধরে নেব একবার এদিকে যাচ্ছে, আবার সাম্য অবস্থায় ফিরে আসতেছে, আবার বিপরীত দিকে যাচ্ছে, আবার সাম্য অবস্থায় ফিরে আসতেছে। তার টু অ্যান্ড ফ্রো কি আপ, মানে ডানে বামে কি করতেছে? মুভ করতেছে। সাম্য অবস্থান থেকে একবার ডানে যাচ্ছে, আবার সাম্য অবস্থায়, আবার বামে যাচ্ছে, আবার সাম্য অবস্থায়। অর্থাৎ টু অ্যান্ড ফ্রো এটা কি করতেছে? মুভ করতেছে। সো এই ধরনের গতিপথকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি, রাইট? এই ধরনের গতিপথকে বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও? সরল ছন্দিত স্পন্দন গতিটা কি? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও? আরেকটা জিনিস, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে তোমার বলটা সবসময় এটা হচ্ছে প্রত্যয়নী বল, মানে যে বলের ক্রিয়ায় বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে ওই বলটাই হচ্ছে কি প্রত্যয়নী বল। আর প্রত্যয়নী বলটা সবসময় সরণের বিপরীতে কাজ করে এবং সরণের সমানুপাতে কাজ করে। এই জিনিসটা আশা করি সবাই জানি। প্রত্যয়নী বলটা সবসময় সরণের বিপরীতে এবং সবসময় কি তোমার সাম্য অবস্থানের দিকে কাজ করে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের কি কি করতে হবে? এখন আমাদের দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে গতিশক্তি বের করতে হবে, একটা হচ্ছে বিভব শক্তি বের করতে হবে। সো গতিশক্তির জন্য আমার কি লাগবে? গতিশক্তির জন্য আমার লাগবে বেগ, আর বিভব শক্তির জন্য আমার লাগবে সরণ। সো বিভব শক্তিটা ইজিলি বের করা যায়। তাহলে দেখো, আচ্ছা, এই যে সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে কিন্তু একটা সরণ আছে। সো এই সরণটা কিভাবে বের করতে হয় দেখো। দেখো আমি যদি এখান থেকে যদি এখানে যাই, এখান থেকে আমি এখানে গেলাম, সো মনে করো আমি এখান থেকে এতটুকু উঠলাম, একই কথা। সাম্য অবস্থা থেকে আমি সর্বোচ্চ অবস্থানে যাওয়ার যে কথা, এটা এই লাইনটা পুরোটাই হচ্ছে ধরো সাম্য অবস্থা, এই লাইনটা পুরোটা হচ্ছে সাম্য অবস্থা। সো সাম্য অবস্থা থেকে এখানে ওটা যে কথা, এখান থেকে এখানে ওটা কিন্তু একই কথা। আবার এখানে ওঠার পর কি আবার ধরো আমি এখানে নামলাম, সো আবার ধরো এখান থেকে আমি এখানে নেমে গেলাম, আবার আমি বিপরীত দিকে এখানে উঠলাম, সো বিপরীত দিকে দেখো উঠলাম, আবার কি এখানে নেমে গেলাম, সো আবার কোথায় এখানে চলে আসলাম। অর্থাৎ আমি এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসলাম, এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসলাম, তখন বলা হবে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়। সাম্য অবস্থান থেকে বামে গিয়ে আবার সাম্য অবস্থায়, সাম্য অবস্থান থেকে ডানে গিয়ে আবার সাম্য অবস্থায়, সাম্য অবস্থান থেকে বামে গিয়ে আবার সাম্য অবস্থায়। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে পুরো পথ ঘুরে এসে আবার যদি তুমি এখানে আসো, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে গিয়ে এখানে এসে এখানে গিয়ে আবার এখানে আসছো, অর্থাৎ পুরো পথ যখন একবার ঘুরে আসবা তখন একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়। তাহলে দেখো এই যে এখান থেকে কোথায়, এখান থেকে এখানে মানে এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে মানে এখান থেকে আবার এখানে, এখান থেকে এখানে মানে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে মানে আবার কি এখান থেকে এই যে এখানে সাম্য অবস্থায়। সো সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছিলা, একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করে আবার সাম্য অবস্থায় তুমি ফিরে আসছো। সো এটা হচ্ছে কি একটা পূর্ণ দোলন। সো এই পূর্ণ দোলনটা অ্যাকচুয়ালি দেখো, এই তরঙ্গটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, এই জিনিসটাকে যদি এইভাবে উঠাই দিই, এই জিনিসটাকে যদি এখান থেকে উঠাইয়ে এখানের মধ্যে বসাই, এটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? এই তরঙ্গটাকে যদি আমি এই জিনিসটাকে উঠাই যদি এখানে বসাই, এটা অ্যাকচুয়ালি একটা কী হয়ে যাবে? এটা অ্যাকচুয়ালি একটা বৃত্ত হয়ে যাবে। সো ধরে নিলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এ, ঠিক আছে?
এটাও বৃত্তের ব্যাসার্ধ এ, এটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এ। ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা আগে জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, বুঝতে পারছো, গুড। ওকে, বুঝতে পারছো, গুড। তাহলে দেখো এখন আমি এই যে এটার ক্ষেত্রে আমি স্মরণের রাশিমালাটা বের করব। স্মরণটা আমাদের লাগবে, বিকজ আমাকে বেগ বের করতে হলে স্মরণ বের করতে হবে। বেগ কেন লাগবে? গতিশক্তি হিসাব করার জন্য। তাহলে দেখো, ধরো আমার একটা বস্তুকণা এখানে ছিল, ধরো এম বিন্দুতে ছিল। সো এম বিন্দু থেকে বস্তুকণাটা ধরো এই যে এখানে আসছে, এম বিন্দু থেকে বস্তুকণাটা এন বিন্দুতে আসছে। তাহলে তার কৌণিক স্মরণ কত? থিটা। একটা বস্তুকণা ছিল কোথায়? এম বিন্দুতে। ভালো করে দেখো, একটা বস্তুকণা আমার ছিল হচ্ছে এম বিন্দুতে, এম বিন্দু থেকে কোথায় আসলো? এন বিন্দুতে আসলো। তাহলে তার কৌণিক স্মরণ কত? তার কৌণিক স্মরণ হচ্ছে থিটা। এখন দেখো, আমি এন বিন্দু থেকে আমি এই যে এটার উপর একটা লম্ব টানলাম, একটা লম্ব, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। এন বিন্দু থেকে আমি, এটা হচ্ছে ওপি, ধরো এন বিন্দু থেকে আমি ওপি এর উপর ধরো এন কিউ একটা লম্ব টানলাম, ঠিক আছে? এন বিন্দু থেকে একটা বস্তুকণা ও বিন্দু থেকে কোথায় আসছে? ও বিন্দু থেকে এম বিন্দু থেকে এন বিন্দুতে আসছে, ঠিক আছে? একটা বস্তুকণা এম বিন্দু থেকে, আচ্ছা দেখো, একটা বস্তুকণা আমার ছিল শুরুতে এম বিন্দুতে, এম বিন্দু থেকে থিটা কৌণিক স্মরণ পার করে কোথায় আসছে? এন বিন্দুতে আসছে। সো এখন আমি এন বিন্দু থেকে ওপি এর উপর এন কিউ লম্ব টানলাম। এখন বলো এই কোণটা যদি আমার থিটা হয়, এই কোণটাও আমার থিটা হবে। ওকে, একান্তর কোণ। তাহলে দেখো ও কিউ এন একটা ত্রিভুজ না? তাহলে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল ও কিউ এন, ফ্রম ট্রায়াঙ্গেল ও কিউ এন, ট্রায়াঙ্গেল ও কিউ এন। সো এখান থেকে সাইন থিটা সমান, এই যে এই ট্রায়াঙ্গেলটা ও কিউ এন, এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা সমান কত? আচ্ছা, সো এই যে এটা ওপি পুরোটা কত? ওপি পুরোটা হচ্ছে এ। তো ধরে নিলাম আমি ও কিউ সমান হচ্ছে এক্স, অ্যান্ড ও কিউটাই হচ্ছে স্মরণ। দেখো এম বিন্দু থেকে এন বিন্দুতে যাওয়া যে কথা, ও থেকে কিউতে যাওয়া একই কথা। দেখো তুমি এম আর এন এর মধ্যে যদি হাত বসাও, হাতটা কোন বরাবর? ও কিউ বরাবর। এম আর এন এর মধ্যে তুমি হাত বসাও, হাতটা হচ্ছে কোন বরাবর? ও কিউ বরাবর। সো এম বিন্দু থেকে এন বিন্দুতে যাওয়া যে কথা, ও বিন্দু থেকে ও কিউ বরাবর যাওয়া একই কথা। সো আমি ধরে নিলাম ও বিন্দু থেকে কিউ বরাবর গেলে আমার স্মরণটা হচ্ছে কত? এক্স। তাহলে আমাদের সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে আমাদের লম্ব হচ্ছে ও কিউ, আর অতিভুজ হচ্ছে কত? বড়টা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। কোন যার কাছে থাকবে? কোন যার সাথে থাকবে? একটা হবে ভূমি, একটা হচ্ছে অতিভুজ। সো বড়টা হবে অতিভুজ আর ছোটটা হবে কি? ভূমি। তাহলে এখন দেখো আমাদের ও কিউ বাই কত? ও কিউ বাই ও এন। আচ্ছা, এখন ও এন সমান কত কে বলতে পারবা? ও এন সমান কত কে বলতে পারবা? কমেন্ট করে জানাও। ও এন সমান কত কে বলতে পারবা? জানাও। ও এন সমান কত? ও এন সমান কত কে বলতে পারবা? জানো এ, বিকজ আমাদের ও এনটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ভেরি গুড। আমাদের ও এনটা হচ্ছে কত? ও এনটা হচ্ছে আমাদের এ। সো দেখো আমাদের ও এন সমান কত? ও এন সমান হচ্ছে এ। সো ও কিউ কত? ও কিউ হচ্ছে এক্স, ও এন সমান হচ্ছে এ। সো দেয়ার ফর আমাদের এক্স ইকুয়াল কত? এ সাইন থিটা। ওকে, সো আমাদের এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন থিটা। সো আমাদের সরল ছলিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণ হচ্ছে কত? এ সাইন থিটা। সো এ সাইন থিটা। এখন দেখো আমি ধরে নিলাম এম বিন্দু থেকে বস্তুকণা ওমেগা কৌণিক বেগে এন বিন্দুতে আসছে। এখন আমরা জানি না ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। ধরে নিলাম এম বিন্দু থেকে বস্তুকণাটা ওমেগা কৌণিক বেগে এন বিন্দুতে আসছে। এম বিন্দু থেকে বস্তুকণাটা ওমেগা কৌণিক বেগে কোথায় আসছে? এন বিন্দুতে আসছে। সো দেখো এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা সমান আমরা জানি থিটা বাই টি, বিকজ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনটাই হচ্ছে কি? কৌণিক বেগ। সো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল কত? থিটা ইকুয়াল হচ্ছে ওমেগা টি। সো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন কত? এ সাইন ওমেগা টি। এখান থেকে আমরা লিখতে পারলাম এক্স ইকুয়াল হচ্ছে কত? এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এক্স ইকুয়াল হচ্ছে কত? এ সাইন ওমেগা টি, যেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণ।
সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণ। তাহলে বেগ কি হবে? সো এখন দেখো বেগ, এখন আমাদের বেগটাও কাইন্ডলি বের করতে হবে। বেগটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। সো বেগ আমরা জানি ভি সমান কি? ডিএক্স বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনটাই হচ্ছে বেগ। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনটা বেগ। তাহলে দেখো ডিডিটি অফ এ সাইন ওমেগা টি। সো এ সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে এ ওমেগা কস ওমেগা টি, এ ওমেগা কস ওমেগা টি। সো এটাই হচ্ছে আমাদের বেগ। ভি সমান কত? এ ওমেগা কস ওমেগা টি। সিম্পল ডিফারেন্সিয়েশন। এখন দেখো, এখন আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এই জিনিসটা লেখা যায় বিকজ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা কোত্থেকে লিখলাম? এটা কোত্থেকে লিখলাম দেখো, এখানে আমি লিখে দিচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যারা বুঝো নাই তাদের জন্য। সো সাইন স্কোয়ার থিটা সমান কত? সরি, কস স্কোয়ার থিটা সমান কত? কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো দেয়ারফর আমাদের কস থিটা সমান কত? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এখানে লিখলাম কস ওমেগা টি সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার কত? ওমেগা টি। আচ্ছা, এখন তাহলে দেখো এ ওমেগা রুট ওভার 1 মাইনাস, দেখো এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা সাইন ওমেগা টি এর ভ্যালু কত পাবো? এখান থেকে আমরা সাইন ওমেগা টি এর ভ্যালু পাবো হচ্ছে এক্স বাই এ, রাইট? সো এখানে সাইন স্কোয়ার ওমেগা টি এর ভ্যালু কত পাবো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে আমরা সাইন স্কোয়ার ওমেগা টি এর ভ্যালু পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এখন দেখো, সো ইকুয়াল কত? এ ওমেগা, সো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। সো দেখো এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এ। সো এ কাটা গেলে কত থাকে? ওমেগা রুট ওভার এ কাটা যায়, এ কাটা যায়, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে ভি ইকুয়াল কত? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগ। সো লিখে রাখো। সো এটা হচ্ছে আমার সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগ। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। সো আমাদের যে দুইটা জিনিস লাগবে, সরণ লাগবে, বেগ লাগবে। বেগ বের করার জন্য অ্যাকচুয়ালি সরণটা লাগতেছিল, সো আমরা বেগ বের করে ফেললাম। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো এখন আমরা মোটামুটি সরণের সমীকরণ আর বেগের সমীকরণ বের করে ফেললাম। সো বাকিগুলো আমি মুছে দিচ্ছি। এখন আমরা ওইটা দিয়ে গতিশক্তি আর বিভব শক্তিটা হিসাব করব, ঠিক আছে? এখন আমরা ওইটা দিয়ে গতিশক্তি আর বিভব শক্তি হিসাব করব। তাহলে দেখো আমাদের সব কিছু শেষ। সো দেখো, সো বেগ কত পাইছিলাম? এর স্কোয়ারটা রুট ওভার রুট থাকাতে চলে গেছে। সো দেখো বেগ কত? এ রুট ওভার ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগ, সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগ হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এখন দেখো এক্ষেত্রে এখন তাহলে আমাদের গতিশক্তি কত? ই কে সমান আমরা সবাই জানি হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে আমার গতিশক্তি বের করতেছি। সো দেখো হাফ অফ এম ভি স্কোয়ার সমান কত? ভি স্কোয়ার সমান হচ্ছে ওমেগা স্কোয়ার। এই যে ভি এর ভ্যালুটা বসাচ্ছে এখানে ওমেগা স্কোয়ার, তাহলে রুট চলে যাবে এ স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। ওকে, সো দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এখন দেখো আমরা যখন পর্যায়বৃত্ত গতি পড়ব তখন আমরা দেখব ওমেগা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। ওমেগার একটা ভ্যালু আছে, এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। ওমেগার ভ্যালু হচ্ছে রুট ওভার কে বাই এম। সো এখান থেকে আমরা জানি ওমেগা স্কোয়ার সমান কত? কে বাই এম। সো কে সমান কত? এম ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা যেটা এম ওমেগা স্কোয়ারের জায়গায় কত বসাবো? কে বসাবো। সো দেখো হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের ই কে ইকুয়াল কত? আমরা সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে গতিশক্তি কত পেলাম? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা লিখে রাখো, সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে
গতিশক্তি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা থেকে তুমি ধরো এখানে তুলে ফেলছো, এখানে তাহলে বেগ কত? এখানে বেগ 0। সো এখানে আমার গতিশক্তিটাও কি? এখানে আমার গতিশক্তিটাও 0। তাহলে এখানে আমার সম্পূর্ণ শক্তিটা কি? এখানে আমার সম্পূর্ণ শক্তিটা হচ্ছে বিভব শক্তি, ইপি। এখানে আমাদের সম্পূর্ণ শক্তিটা হচ্ছে বিভব শক্তি। আবার যখন এখানে নামলে এখানে সাম্য অবস্থায় কে শূন্য? সরণ শূন্য, অর্থাৎ এক্স এর ভ্যালু 0। সো যেখানে সরণ শূন্য সেখানে অবশ্যই বিভব শক্তি শূন্য, কারণ বিভব শক্তি সরণের উপর নির্ভর করে। যেখানে সরণ শূন্য সেখানে আমার বিভব শক্তি শূন্য। তাহলে ওইখানে আমার সম্পূর্ণ শক্তি হচ্ছে কে? সাম্য অবস্থায় সম্পূর্ণ শক্তি হচ্ছে গতিশক্তি, ইকে। তাহলে এই যে এই গতিশক্তিটাই হচ্ছে সম্পূর্ণ শক্তি। তাহলে সাম্য অবস্থায় গতিশক্তি সর্বোচ্চ, বিভব শক্তি সর্বনিম্ন। আর সর্বোচ্চ অবস্থায় এই যে সাম্য অবস্থা থেকে যতটুকু সরণ ঘটাইছো সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা। তো সর্বোচ্চ অবস্থায় আমার বেগ শূন্য হয়ে যায়, এই জন্য গতিশক্তি শূন্য, বিভব শক্তি সর্বোচ্চ। এখন আমাকে বিভব শক্তির রাশিমালাটা হিসাব করলে আমরা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে যাব। আমরা যদি এখন বিভব শক্তির রাশিমালাটা হিসাব করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা বিভব শক্তিটা পেয়ে যাব। তাহলে দেখো বিভব শক্তি, এখন আমরা ক্যালকুলেট করবো হচ্ছে বিভব শক্তি। ওকে, সো এখন দেখো বিভব শক্তি, এখন হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে তুমি যে সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ সরিয়ে সর্বোচ্চ অবস্থানে উঠাবা, এটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, ওই কাজটা হচ্ছে কি? বিভব শক্তি। সো লিখো ববটিকে সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ সরিয়ে সর্বোচ্চ অবস্থানে তুলতে কৃত কাজই হলো বিভব শক্তি। তাহলে সাম্য অবস্থা হচ্ছে 0 থেকে তুমি কোথায় নিয়ে যাবা? এখানে সাম্য অবস্থায় এক্স এর ভ্যালু কত? এই যে এখানের মধ্যে লিখছি, দেখো সাম্য অবস্থায় আমার এক্স এর ভ্যালু হচ্ছে 0। সো 0 থেকে তুমি এক্স পরিমাণ সরিয়ে এখানে তুলবা। সো 0 থেকে এক্স পরিমাণ সরিয়ে এখানে তুলতে যে কাজটা হবে সেটাই হচ্ছে কি? বিভব শক্তি। সো এখন আমি ধরে নিলাম এখানে আমার একটা ক্ষুদ্র সরণ হচ্ছে ডিএক্স। তাহলে ক্ষুদ্র সরণের জন্য আমার কৃত কাজটাও হবে ক্ষুদ্রতর। তাহলে সুতরাং লিখো, সুতরাং ডিডাব্লিউ সমান হবে হচ্ছে এফ ডিএক্স। ডিডাব্লিউ সমান কত হবে? এফ ডিএক্স হবে। সো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যদি আমি 0 থেকে এক্স লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পেয়ে যাব। টোটাল ওয়ার্ক ডানটাই হচ্ছে কি? বিভব শক্তি। সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ সরাইতে কৃত কাজটাই হচ্ছে কি? বিভব শক্তি। তাহলে দেখো, তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন 0 টু এক্স, বিকজ আমাদের 0 থেকে এক্স লিমিটের মধ্যে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এতটুকু সরণের জন্য যদি আমরা কৃত কাজটা বের করতে চাই, এফ ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান আমরা জানি ডাব্লিউ। সো ইন্টিগ্রেশন 0 টু এক্স। সো এফ কত? একদম সবার ফার্স্টেই লিখছিলাম এফ ইকুয়াল হচ্ছে কত? কে এক্স। এফ ইকুয়াল মাইনাস কে এক্স, কারণ আমি যেদিকে সরণ ঘটাচ্ছি তার অপোজিট দিকে ফিরে আসতেছে। সো এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এগুলো আগেই দেখাইছিলাম, বাট আমরা মাইনাসটা নিব না, মাইনাস দিয়ে বোঝাই বল আর সরণ পরস্পর বিপরীতমুখী। বাট এখানের মধ্যে কি আছে? এফ সমান কে এক্স আছে, এই জিনিসটাই আমরা নিব। মাইনাসটা হচ্ছে বল আর সরণ বিপরীতমুখী বোঝাই। সো মাইনাস কনসিডার করার দরকার নেই, মাইনাস দিয়ে শুধুমাত্র দিক বোঝাই, আমরা শুধু মান নিয়ে কাজ করব। সো এফ ইকুয়াল কত? এফ ইকুয়াল হচ্ছে কে এক্স ডিএক্স। সো এখন দেখো ডাব্লিউ সমান কেটা বাইরে নিয়ে দাও, কেটা বাইরে নিলে ইন্টিগ্রেশন 0 টু এক্স এক্স ডিএক্স। সো এখান থেকে দেখো কি আসবে? কেটা বাইরে থাকবে, কেটা তুমি বাইরে রাখো। ইন্টিগ্রেশন 0 টু এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে 0 টু এক্স। সো এখন দেখো ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। সো ডাব্লিউ ইকুয়াল কত? হাফ কে এক্স স্কোয়ার। সো দেখো এক্স পরিমাণ সরাইতে কৃত কাজই হচ্ছে কি? বিভব শক্তি। তাহলে আমাদের সুতরাং বিভব শক্তি কত? ইপি সমান কত? হাফ কে এক্স স্কোয়ার। সো আমাদের বিভব শক্তি কত? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তি। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিভব শক্তি। তাহলে আমাদের টোটাল বিভব শক্তি কত? এই যে এখান থেকে এখানে সরাইতে যে কাজটা হয়েছে ওটাই বিভব শক্তি। কাজ হয়েছে কতটুকু? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের বিভব শক্তি হচ্ছে ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার। সো এখন আমাকে বের করতে হবে
এখন আমাকে বের করতে হবে মোট শক্তি কত। তাহলে এখন মোট শক্তি বের করব। সো দেখো মোট শক্তি, ওকে। সো মোট শক্তি হিসাব করি, আসো মোট শক্তি। তাহলে মোট শক্তি কত? মোট শক্তি ই সমান হচ্ছে ইপি প্লাস ইকে। তাহলে দেখো ই সমান ইপি কত? ইপি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। আর ইকে কত? ইকে হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো ই সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। সো এগুলো যদি চলে যায় আর কি থাকে? ই সমান হচ্ছে হাফ অফ কে এ স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের মোট শক্তি, এটাই হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে মোট শক্তি। সো আরেকটা ইকুয়েশন হতে পারে ই সমান হাফ অফ কে এর ভ্যালু একটু আগে দেখাইছিলাম, একটু আগে আমি দেখাইছিলাম এখানের মধ্যে যে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। সো কে সমান কত? কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। সো এখানে তুমি লিখতে পারো কে সমান এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে মোট শক্তি, ওকে। এটা লিখো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে মোট শক্তি, ওকে। সো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা দেখব সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে যে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, অর্থাৎ আমরা মোট শক্তি বের করছি কত? হাফ কে এ স্কোয়ার অথবা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সো নেক্সট ক্লাসে আমরা দেখব প্রত্যেকটা পয়েন্টে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কত থাকবে? হাফ কে এ স্কোয়ার থাকবে। সো এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এটা নিয়ে বোর্ডে অনেকগুলো সিকিউ আসে। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পারছো। সো তোমরা সবাই একটু বুঝতে পারছো কিনা জানো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ওকে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। শুভরাত্রি সবাইকে।